মধ্যরাতে ঘুম থেকে উঠে অষ্টাদশী চিত্রার গায়ে লাল বেনারসি মুড়িয়ে দেওয়া হয়। স্বামীর বয়স 50, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তিনি চিত্রার পরিচিত সহপাঠী রোকসানার পিতা। লোকের স্ত্রী মারা গেছেন আজ 2 সপ্তাহ হয়নি। চিত্রার অন্তরাত্মা ভয় কাঁপছে। হৃৎপিণ্ডের ধুকপুকানির শব্দ তাকে নিমিষেই কাবু করছে। কি করবে সে এখন? সে তো সোহাগ ভাইকে ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা চিত্রার পক্ষে অসম্ভব। হাতের কাছে ফোন নেই। মামি তাকে একটু আগেও একগাল কথা শুনিয়ে জলদি শাড়ি পরতে বলে গেছেন। আচ্ছা, সোহাগ ভাইয়ের রুমে গিয়ে তাকে জানিয়ে আসলে কি এই বিপদ হতে লোকটা তাকে রক্ষা করবে? হ্যাঁ, রক্ষা না করে কোথায় আবার যাবে? শত হলো তারই তো প্রেমিক সোহাগ ভাই। ভাবতে না ভাবতেই মামি হুড়মুড়িয়ে আবারও রুমে আসেন, সঙ্গে তার বড় ছেলের বউ মারিয়াও। মুখপুরি, তুই এখনো বসে আসত? তোর আমার আয়সা বুঝি তোরে তৈয়ার করব? মার্জিয়া বেগম গর্জে উঠলেন। দয়া করো, এমন করো না মামি। আমি ওই লোককে বিয়ে করতে পারবো না। আমি ওই লোককে বিয়ে করব না। দয়া করো, ঘরের সব কাজ আমি আরো ভালো করে করব। তাও রহম করো মামি, রহম করো। চিত্রা মার্জিয়ার পা ধরে আর্তনাদ করে, তবে এখনো আর্তনাদ মার্জিয়ার হৃদয় ছুঁয়েছে বলে মনে হয় না। চিত্রাকে পাশ কাটিয়ে মারিয়া শাড়িটা ছুঁড়ে মারে তার মুখের ওপর। তাচ্ছিল্যের স্বরে বলল, নাটক কইরা লাভ হইব না। আম্মা, আপনি ওরে ধরেন তো, আমি শাড়ি পরাই। ভাবি, ভাবি, আমি আপনার পায়ে পড়ি, আমার সঙ্গে এমন অন্যায় করবেন না। মারিয়া ধাক্কা মেরে নিজের পা সরিয়ে নেয়। আবারও বলে উঠল, এসব অন্যায় খালি আমরা করি, আর তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। এই বাড়ির কাঁধে বৈশা আর কতকাল খাইবা? পরিবারটারে তো ধ্বংস করে ফেলাইছো। শিয়ানা মাইয়া হইয়া ঘর জুইরা ধাপাইয়া বেড়াও। আমার জামাইটারে তো বশ করবার পারো নাই, তাই এখন সোহাগের পিছনে লেলাই আছো। তোমাকে মতো মাইয়া মানুষরে আমার খুব ভালো করেই চেনা আছে। যার বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, তার আবার কিসের হ্যাডাম? মারিয়ার নোংরা কথায় চিত্রার ভিতরটা জ্বলে পড়ে উঠল। শত্রু আসলেই জানে তার দুর্বল দিকটা কোথায়, তাই তো সে বেছে বেছে সেখানেই বারবার আঘাত করে। সে আর কতবার দুনিয়াকে বোঝাবে তার বাবা মা কোনো অপরাধী না, খারাপ না। মনে মনে সোহাগকেও খুঁজছে চিত্রা। তার চিত্রা সওদা হয়ে যাচ্ছে। সে কি তাকে বাঁচাতে আসবে না? সে কি কিছুই জানে না? তাকে কি কেউ কিছু জানায়নি? একবার, শুধুমাত্র একবার সোহাগের কাছে যেতে চায় সে। ওই মানুষটা ছাড়া নিজের বৈধতা আর কাউকে দিতে পারবে না চিত্রা। এমন কিছু হওয়ার আগে মৃত্যু শ্রেয়। দরজার ওপাশ থেকে মার্জিয়ার বড় ছেলে মাহাদি হাঁক ছাড়ল, কি আম্মা হইছে? মিজান সাহেব তো বৈশা আছে, ওরে তৈরি করেছো? মার্জিয়া দরজা খানিকটা ফাঁকা করে মাথা বের করে জবাব দিলেন, এই তো আর একটু, ওরে আমি নিয়ে আসতেছি, তুই যা আব্বা। মাহাদি চলে গেল। মার্জিয়া এবার চিত্রার চুলের মুঠি শক্ত করে মুঠোয় পুরে বললেন, হারামের বাচ্চা, ওঠ ওঠ কইলাম। বসার ঘরে 5-6 জন পুরুষ মানুষ বসে আছে। তার মধ্যে মাহাদি, মিজান সাহেব, কাজী সাহেব সহ আরো কয়েকজন লোক। মিজান সাহেব ঠিক বিয়ে করতে এসেছে নাকি মাঝরাতে চিত্রাকে মোটা টাকায় কিনে বর্ডার পাচার করতে এসেছেন সেটা তিনি নিজেই ভালো জানেন। এলাকার সবাই জানে নারী পাচারের সঙ্গে তার কোনো না কোনো হাত আছে, তবে এখনো অবধি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিজানের লম্বা চওড়া শরীর, কালো কুতকুতে গায়ের রং, লালচে পান খাওয়া দাঁত, হাসি বিরুশ্রী। হাসতে গেলেও মুখ থেকে পানের পিক ছিটকে আসে। কই মাইয়া, কই মাহাতি? আসতেছে, একটু দাঁড়ান, আমি দেখতে আসি। এখানে কি দাঁড়ায় আছি? সময় নাই হাতে। এই মাইয়ার বদলে কিন্তু মোটা টাকা দিছি, সেইটা ভুলে যাইও না। মাহাদি একটু বিরক্তি নিয়ে চিত্রার রুমের দিকে তাকায়। হুট করে রুমের দরজা খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে লাল শাড়ি পরা একটা মেয়ে, মাথায় ঘোমটা। মারিও শক্ত করে চিত্রার বাহু ধরে আছে। চিত্রার ফর্সা মুখখানা কাঁদতে কাঁদতে লাল হয়ে ফুলে উঠেছে। এখনো চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চিত্রা একবারটি চোখ তুলে দেখার চেষ্টা করলো তার সোহাগ কোথায়, কেন সে এখানে নেই। বুক মুচড়ে আসছে তার। চিত্রাকে বসানো হলো সোফায়। মামা কোথায়? দু চোখ একটিবার মামাকে খোঁজার চেষ্টা করলো। সে কি তার চিত্রাকে রক্ষা করবে না? কিন্তু কেমন করেই বা রক্ষা করবে? মামা যে নড়াচড়া থেকে শুরু করে কথা বলার শক্তি হারিয়ে বিছানায় পড়ে আছে।
চিত্রার কষ্ট তার মামার নজর হয়তো ঠিকই কাড়ে। মাঝে মাঝে চিত্রার অসহায় মুখটির দিকে তাকিয়ে দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে মঞ্জুর কাদিবের। হইছে, এমনি তো অনেক দেরি হইয়া গেছে। কাজী সাহেব জলদি বিয়ে পড়ান। পৌনিয়া আমারে আবার আজকেই কুমিল্লায় যাইতে হইব, রাতেই রওনা হমু। বলল মিজান। মিজানের কাঁধে হাত থেকে পাশ থেকে আরেকজন লোক বাঁকা হেসে বলল, কি মিয়া, বিয়া কইরে কুমিল্লা কেন যাইবা? বাসর করবা না নাকি আগের মতন এখন আর জোর নাই? হো হো করে লোকটি হেসে উঠল। পাশে বসে থাকা বাকিরাও হাসেন, যেন একটু আগে খুব গর্ব হওয়ার মতো কথা হয়েছে এখানে। চিত্রার ঘৃণা লাগছে। বাবার বয়সে একটা লোকের সঙ্গে তার বিয়ে, তাও আবার হুট করে এমন মাঝরাতে। লোকটাকে দেখে মনে হচ্ছে আস্ত একটা লম্পট। শাড়ির ওপর দিয়ে চিত্রাকে কেমন করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কাজী সাহেব নড়ে চড়ে বসেন বিয়ে পড়ানোর জন্য। মাহাদি একবার আর চোখে চিত্রার দিকে তাকান। একটু আগেও ঘর থেকে মেয়েটার আজহারি শোনা যাচ্ছিল। মুহূর্তে কি এমন হলো যে এতটা নিশ্চুপ হয়ে গেছে? যাকে, ভালোই হয়েছে, ঝামেলা না করলেই তো হলো। বিয়ে শুরু করা যাক। কাজী জিজ্ঞেস করলো। শুরু করেন। কাজী সাহেব খুতবা পড়ে বললেন, মরহুম মুন্সি সাহেবের বড় ছেলে মোহাম্মদ মিজান সাহেবের সঙ্গে। কাজী সাহেব হঠাৎ থমকে গেলেন। সদর দরজাটা একেবারে ভেঙে ফেলার মতো শব্দ করে কারা যেন দরজায় আঘাত করছে। সবাই ভয় পেয়ে যায়। মাঝরাতে কারা এলো? মারিয়া ভয়ে গুটিসুটি মেরে মার্জিয়ার পেছনে গিয়ে দাঁড়ায়। মাহাদি উঠে গেল। মার্জিয়া থেকে বাধা দেওয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। দরজা খুলতেই বেশ কিছু লোক ঘরে ঢুকে পড়ল। মাহাদি তাদের দেখে দুপা পিছিয়ে এলো। সকলের হাতে অস্ত্র। ডাকাত নাকি ওরা? এবার সকলের ভেতরে ভয় যেন বাসা বেঁধে বসলো। হঠাৎ ছেলেগুলোর পেছন থেকে এক সুঠামো এক সপুরুষ এগিয়ে এলো, স্যুট প্যান্ট পরিহিত। মিজান সাহেব লোকটাকে দেখে কেন জানি আঁতকে উঠলো। সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। চিত্রা এখনো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, তবে নতুন কোনো বিপদ যে উদয় হয়েছে তা খুব ভালো করেই বুঝতে পারছে সে। ছেলেগুলো সোফা থেকে সবাইকে সরিয়ে দিয়ে ভালো করে তা মুছে দিল। লোকটা এসে সোফায় বসে পায়ে পা তুলল। ছেলেগুলোর মধ্যকার একজন এগিয়ে এসে লোকটির শরীর থেকে স্যুট খুলে হাতে নিল। ফারাজের পাশেই দাঁড়ালো সে। লোকটি ভাবলেশীন ভাবে টেবিলের উপর রাখা মিষ্টির প্লেট থেকে একটা মিষ্টি মুখে দিয়ে জিজ্ঞেস করলো, তো মিজান সাহেব, জন মেয়েদেরকে যদি আপনার মতো চাচারে বিয়ে করে তবে আমাদের মতো ভাতিজাদের কি হবে? মিজান সাহেব ভয়ে কাঁপছেন, কারণ তার সামনে যে স্বয়ং ফারাজ এলাহি বসে আছেন, চেয়ারম্যানের ছোট ছেলে। তবে সে দেশে ফিরল কখন, আর এখানে তার কি কাজ? জবাব দিচ্ছেন না যে? ফারাজের কণ্ঠস্বর গম্ভীর। আপনি এখানে? কাবা গলায় প্রশ্ন করলো মিজান। আমাকে প্রশ্ন করছেন? চোখ তুলল ফারাজ। না মানে। কাজী সাহেব, বিয়েটা চটজলদি পড়ান, বিয়ে তো খেতে এসছে। মিজান সাহেবের মুখে খানিকটা হাসি ফুটল। তবে মিজান সাহেবের বিয়ে নয়, আমারটা। কাজী সাহেব, দিন মুহূর্তে বেঁধে তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। মিজান সাহেবের মুখটা ছোট হয়ে এলো। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। বাড়ির বাকিদের অবস্থা একই, তবে কারোর সাহস হচ্ছে না লোকটার বিরুদ্ধে হুঙ্কার তুলতে। মাহাদি ইতিমধ্যে চিনতে পেরেছে কে এই ফারাজ এলাহি, তাই সে আগেই চুপ হয়ে গেছে। যেখানে মিজান সাহেবের মতো লোকের খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে, সেখানে তারা কোন ক্ষেতের সবজি? ফারাজ সোফায় গা এলিয়ে বসে ভয়ার্ত চিত্রার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বলল, জলদি করুন কাজী সাহেব, ভোর হওয়ার আগে আমার আবার বাসাটা সারতে হবে। বিয়ে তো শেষ, এবার আমার বউকে আমি বাড়ি নিয়ে গেলাম। বুঝতেই তো পারছেন, এই মাঝরাতে সদ্য আমার বিয়ে হয়েছে, এখনো বাসরটা বাকি, সেটাও তো সারতে হবে। সবাই হা হয়ে ফারাজের দিকে তাকিয়ে আছে। সকলের মনে হচ্ছে মাঝরাতে তাদের বাড়ির ওপর দিয়ে কোনো বড় সড়ো ঝড় চলে গেছে, অথচ তারা আজ পেয়েও কিচ্ছুটি করতে পারছে না। আর চিত্রা তো মোমের তৈরি পুতুলের মতো নির্বাক হয়ে পড়ে আছে, যে না সে আসছে আর তাকে গলিয়ে দিয়ে যাচ্ছে। সে না পারছে কিছু সহ্য করতে, আর না পারছে চিৎকার করে বলতে, আমি মানুষ, আমারও দুঃখ আছে, আমারও যন্ত্রণা হয়। দুনিয়ায় সে কার উপর খানিকটা ভরসা করবে তার জানা নেই। মামি সহ গোটা পরিবারটা একটু আগেই তাকে বিক্রি করে দিচ্ছিল। দিনের বেলা মেয়ে নিয়ে কুমিল্লা গেলে ঝামেলা হতে পারে দেখে মিজান মাঝরাত করেই কাজ সারতে এসেছিলেন।
কুমিল্লায় নিয়ে মিজান হয়তো চিত্রাকে কিছুদিন নিজের কাছে রাখতো, তারপর তাকেও চোরা পথে দুবাই কিংবা অন্য দেশে পাচার করে দিত। তবে এখানে বসে থাকা কেউ একবার জানতে চাইলো না অসহায় চিত্রা কেন বাপের বয়সী লোকের সঙ্গে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। একটিবার কেউ জিজ্ঞেস অবধি করলো না। চিত্রার হুট করেই মামার কথা মনে পড়ে যায়। মানুষটা একদিন তাকে বাঁচাতে গিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। টাকার জন্য ভালো চিকিৎসা করানো সম্ভব হয়নি। লোকটির ওপর আগে থেকেই অনেক ঋণ জমা আছে। এখন যদি মামার জন্য নিজের সুখ চিত্রা বিসর্জন করতে না পারে, তবে তো সম্পর্কের সঙ্গে বেইমানি করা হবে। মামার চিকিৎসার টাকার কথা ভেবেই তো বিয়েতে রাজি হয়েছিল চিত্রা, কিন্তু মাঝ থেকে আর একটা ঢেউ এসে সবকিছু নিজের আধিপত্যে ধ্বংস করে চলে গেল। তবে লোকটার চোখে কোনো করুণা আছে কিনা চিত্রা জানা নেই। আপাতত সে জানে এই লোকটাই তার সব, তার অভিভাবক, তার বৈধ পুরুষ। তবে 3 অক্ষরের কবুলে সম্পর্ক হলেও ভালোবাসা তো আর হয়ে যায় না। নিজের প্রতি ঘৃণা হচ্ছে চিত্রার। সোহাগের সঙ্গে সে তো অন্যায় করে ফেলেছে। সোহাগ যদি জানতে পারে তার চিত্রা আজ তার কথা না ভেবেই এত বড় সিদ্ধান্ত নিয়েছে, তখন কি হবে? চিত্রা জানে তার উল্টে যাওয়া জীবন আর ঠিক হওয়ার নয়। এমন কপাল নিয়ে কেউ জন্মায়? মানুষ এত অভাগা হয়? চিত্রার চোখের কোণে জল। বাড়িতে সোহাগ নেই, চিত্রার জানা নেই সে কোথায় আছে। বাসাতেই ছিল, কিন্তু এখন আর নেই। থাকলে কি চিত্রার এমন পরিস্থিতির পরেও বেরিয়ে আসতো না? গাড়িতে ওঠার আগে মামাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল চিত্রা, তবে ফারাজ এলাহি দেখতে দেয়নি। তার হাতে নাকি সময় নেই। অন্ধকার রাতে হাজারো স্মৃতি মোড়ানো বাড়িটিকে একবার নয়ন ভরে দেখলো সে। তারপর শাড়ি সামলে গাড়িতে উঠে বসলো। ফারাজের কালো মার্সিডিজ, আগে পিছে আরো 2টো গাড়ি। অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো সেই সব গাড়িতে উঠে বসলো। গাড়ি ছেড়ে দিল। চিত্রা জানে না তার গন্তব্য কোথায়, ভাগ্য তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি লেখা আছে তার অভাগা কপালে। কান্নাকাটি বন্ধ করো বাল। মেয়ে মানুষের কান্না আমার সহ্য হয় না, খুবই বিরক্তিকর। তোমার তো খুশি হওয়ার কথা, বউরের বউ না হয়ে তুমি এলাহি বাড়ির ছোট বউ হয়েছ। ফারাজের টান টান গলার স্বর। চিত্রা আঁচল দিয়ে চোখের জল মুছে ফারাজের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আপনি কে? আমাকে বিয়ে কেন করলেন? ফারাজ হাতের সিগারেটটাই শেষ টান দিয়ে জানালার গ্লাস নামিয়ে টোকা মেরে অন্ধকার অজানায় ছুঁড়ে ফেলে। কপাল চুলকে জবাব দেয়, কৈফিয়ত জিনিসটা আমার একদম পছন্দ করি না। ফার্দার আমি এভাবে হুটহাট প্রশ্ন করবে না। আর আমি কে সেটা জানানোর জন্যই তো বিয়েটা করলাম। তোমারও তো জানার হক আছে তোমার স্বামীকে। ডোন্ট ওয়ারি, আজ হয় না হয় কাল অবশ্যই জানতে পারবে। হাসলো ফারাজ। ফারাজকে ভালো করে একবার পরখ করলো চিত্রা। গায়ে সাদা শার্ট, কালো একটা প্যান্ট পরা। গায়ের সুটটা খোলার পর আর পরেনি। হাতের কবজিতে রোলেক্স ঘড়ি। চোখের মনি কালো নাকি বাদামি কে জানে, অদ্ভুত রং। গালে চাপদারি, উজ্জ্বল চেহারায় আভিজাত্য আছে বলতে হবে। অরুর ওপর রেখে ল্যাপটপে কি যেন ঘাটাঘাটি করছে। চিত্রা চোখ নামিয়ে জানালার দিকে তাকায়। ভেতরটা আবারও ভেঙে আসে। চিনে না জানে না এমন একটা লোকের সঙ্গে তার বিয়েটাও হয়ে গেল। আবার কবে এই বাড়িতে আসবো? মামার সঙ্গে এখনো দেখা করতে পারিনি। ফারাজ এক ঝটকায় ল্যাপটপ বন্ধ করে চিত্রার দিকে তাকায়। এই বাড়ি? এখনো তো এলাহি বাড়ি গেলেই না, এরই মাঝে এই বাড়ি আসার নাম নিচ্ছ? ভুলে যাও। ভুলে যাব? ফারাজ এগিয়ে এসে চিত্রার গালে হাত বুলিয়ে থুতনি চেপে ধরে। হ্যাঁ, এই বাড়ির নাম, ঠিকানা সব স্মৃতি ব্রেন স্টোরেজে থেকে পার্মানেন্ট ডিলিট মারো। তা না হলে তোমার ব্রেনটাকে আমি রিসেট মারলে কিন্তু নিজের নামটাও ভুলে যাবে। মিসেস চিত্রাঙ্কন চিত্র এলাহি। এলাহি চিত্রাকে ছেড়ে দিয়ে গাড়িতে রাখা মদের বোতলের কর্কটা খুলে কটকট করে মদ গেলে মুহূর্তে গাড়িটা বৃষ্টি গন্ধে লেপটে যায়। ভয়ে কেঁপে ওঠে চিত্রার শরীর। লোকটার গলার স্বর গম্ভীর হলেও কেমন যেন বিষ মিশে আছে সেখানটায়। ভয় করছে চিত্রার, খুব ভয় করছে। তবে কেন জানি মনে হচ্ছে তার পাশে বসে থাকা মানুষটা তার নারী নক্ষত্র দেখেই এখানে হিসেব কষতে এসেছে। পাক্কা খেলোয়াড় সে। বাসরুমে সবাই নির্বাক হয়ে বসে আছে। মার্জিয়া গর্জে ওঠে মিজান সাহেবকে জিজ্ঞেস করলেন, ভাই কি হইল এইসব? ওই সারা ক্যাডা? আর হ্যাঁ তো আপনার স্বামী ওই মায়ারে বিয়া কইরা নিয়া গেছে। চুপ কইরা বইসা ছিলেন কেন আপনি? বসে থাকবো না তো কি করব? জানের প্রতি মায়া সবার আছে। এলাহি বাড়ির পোলার বিরোধিতা কইরা কি মারা খাবো নাকি? আগে যদি জানতাম ফারাজ এলাহি এই বাড়ির মায়ের ওপর নজর আছে, তাহলে ভুলও এইখানে আসতাম না আমি। এখন আমার ভয় করতেছে, ভয়। কি বলতেছেন? তারে তো আমরা চিনি না, আজ প্রথম দেখলাম।
বলল মারিয়া। চিনেন না এখন ঠিকই চিনবেন, আর এমন চিনা চিনবেন কখনো ভুলতেও পারবেন না। আল্লাহ জানে তোগলগে কিশোর ঝামেলা আপনা গরো। চিত্রার কপালে তো ভাঙন লাগছেই, সঙ্গে আপনারও ভেঙে যাইবেন। মিজান সঙ্গে আনা লোকেদের নিয়ে উঠে দাঁড়ায়। রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে তাদের। ফারাজের নজর বাজ পাখির মতো আর মতলব শকুনের মতো। তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না, কখন কোন দিক দিয়ে মারবে বুঝে ওঠা দেয়। সবাই চলে যাওয়ার পর মাহাতি ধাপ করে মাটিতে বসে পড়ল। মাথা কাজ করছে না তার। কি হয়ে গেল একটু আগে? সে একটু বিরোধিতা করার সাহস পায়নি, কিন্তু কেন? মারিয়া দৌড়ে স্বামীর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে হাউমাউ করে বলল, কি হয়েছে তোমার? কি হয়েছে? মার্জিয়াও ছেলের কাছে যান, তারও একই প্রশ্ন। মাহাদি নিজের চুল খামচে ধরল, বিড়বিড় করে বলল, সব শেষ, এখনো তো কিছুই হয় নাই। হইব, ধ্বংস হইব সব। ফারাজ এলাহি আমা মানুষ না জানোয়ার, সবাইকে শেষ করে ফেলবো সে। আচ্ছা আমা সোহাগ কই? ঘণ্টাখানেক পর গাড়ি থামলো এলাহি মেনশনের সামনে। জমিদার বাড়ি। এলাহিদের পূর্বপুরুষগণ জমিদার ছিলেন, নামি দামি জমিদার। সেই সব কথা এখন কেবল পুরনো গল্প মাত্র। 3 তলা বিশিষ্ট একটা ভবন। কিশোরগঞ্জ শহরের মাঝ বরাবর এই বাড়ির অবস্থান হলেও বেশ দৃষ্টিনন্দন। চিত্রা কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। দুজন মহিলা কাজের মেয়ে ঘুমন্ত চিত্রাকে জাগাতে আসলে ফারাজের বাজের মতো দৃষ্টি তাদের থামিয়ে দেয়। ফারাজ সবাইকে ধীর গলায় বলে, ওর ঘুম যদি কারো শব্দে ভাঙে তবে এখানে পোতে কবর দেব। কারোর আর সাহস হয়নি ঘুমন্ত চিত্রার ধারে কাছে ঘোরারও। ফারাজ আস্তে করে চিত্রাকে পাজা কোলে তুলে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলার ঘরটায় যায়। দোতলার সবচেয়ে বড় ঘরটা ফারাজ এলাহির, যদিও এই বাড়িতে তার কম, বরং ঢাকায় অবস্থিত ফারাজ নিবাসে তার বেশি থাকা হয়। আর বাংলাদেশে ফারাজ থাকেই বা কতদিন? বিদেশেই তো তার সব কাজ, সেখানেই তো তার আসল বসতি। ফারাজ চিত্রাকে বিছানায় শুয়ে দিয়ে দরজার ছিটকিনি লাগিয়ে কলার নেকটাইটি খানিকটা ঢিলে করে ডিভানে পা ছড়িয়ে বসলো। হুইস্কির কর্কটা খুলে গ্লাসে ঢেলে নিল কিছুটা, তাতে 2-1 টুকরো আইস কিউব ছেড়ে দিয়ে এক চুমুকে সবটা গিলে ফেলল। চিত্রা নিজেও কি জানে সে এমন গভীর ঘুমে কি করে মগ্ন হলো? জানে না। আর ফারাজ তাকে না জানলেও সে জানতে পারবে না যে গাড়িতেই ফারাজ তাকে যেই পানির বোতলটা দিয়েছিল তাতে স্লিপিং ড্রাগস মিশ্রিত ছিল, তবে সামান্য একটুখানি। ক্লান্ত শরীর ছিল বলে ড্রাগস চিত্রাকে ভালোই জব্দ করেছে। ফারাজের চোখ চিত্রার ধপধপে ফর্সা পেটের দিকে যায়। শাড়িটা সরে যাওয়াতে পেট দেখা যাচ্ছে। ফারাজ সিগারেট জ্বালিয়ে চিত্রার দিকে এগিয়ে যায়, বাম হাতে তার হুইস্কির বোতল। চিত্রা তখনও ঘুমে বিভোর। ফারাজ কিছুক্ষণ চেয়ে থেকে দেখলো চিত্রাকে, নিষ্পাপ একটা চেহারা। অবাকিতে সাহসী হওয়াও ভালো না, আর বেশি দলে হওয়া তো মোটেই না। তোমরা সুন্দর আসলে একটু বেশি বোকা, নিজের কবর নিজে করতে বেশ বোটো। ফারাজ ঝুঁকে পড়ে চিত্রার ওপর। এত শান্তিতে তোমাকে কি করে ঘুমাতে দেয় বলো, যেখানে তুমি নিচে আমার ঘুম বরবাদ করে ঘুমাচ্ছ। ফারাজ হুইস্কির বোতল কাজ করে ঘুমন্ত চিত্রার মুখের উপর ঠেলে দেয়। ঘুমন্ত চিত্রা ধর ফুরিয়ে জেগে ওঠে, মুখ বুক সব ভিজে গেছে। সরি ডার্লিং, গ্লাস ভেবে তোমার মুখে ঢেলে দিয়েছে। আই মিন হুইস্কি। শাড়িটা বদলে আসো। চিত্রার ঘুম এক নিমিষেই হাওয়া, কাস্তে কাস্তে জীবন শেষ। কি বাজে গন্ধ, উটকো একটা বাজে গন্ধ। চিত্রা আবারও কান্না করে উঠল। আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছাড়ুন, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। ওমা, বৌমার এসব কি বলে? আমি তো তোমাকে এখনো ধরলামই না। আমি ধরলে তো টিকতেই পারবে না সোনা। আর কৃতজ্ঞতার কথা বলছো? ফারাজ এলাহির ওসব ছোট লেগে জিনিসের উপর কোনো ইন্টারেস্ট নেই, ওসব তোমার কাছে রাখো। I don't need all this. I just want you. ফারাজ নেক টাইটা খুলে শার্টের বোতামে হাত দেয়। চিত্রার দিকে যতটা ঝোঁকা যায় ঠিক ততটা ঝোঁকে। চিত্রার ভয় করছে, কে বাঁচাবে তাকে? এই লোককে শরীর ছোঁয়ার অধিকার কিছুতেই দিতে পারবে না চিত্রা। মনে মনে একবার সোহাগ বলে চিৎকার করলো সে। দয়া করুন প্লিজ। ও একটা জিনিস আমি করতে জানি না, দয়া। My foot. I just hate this. প্রিয়তমা, come here. ফারাজ এলাহি গা থেকে শার্ট খুলে চিত্রার শাড়ির ওপর হাত বাড়াতে গেলে চিত্রা ছিটকে দূরে সরে যায়। ফারাজ বেপরোয়া হাসলো। এই বউ, আমি তোমার সঙ্গে ছোটদের নয়, বড়দের ছড়াছড়ি খেলতে এসছি। কাম। আচ্ছা, তোমার বয়স কত? মানে আমি ভার ছেড়ে দিলে আমার লোড সামলাতে পারবে তো? চিত্রা আর একটু পিছিয়ে জবাব দিল।
18। একটু বেশি ছোট হয়ে গেল না? আর এটা তো কম কেন তোমার? ছোটবেলা বলছি ছেটে ছেটে হরলিক্স খাওনি? হাসতে হাসতে ফারাজের হাত কখন যে চিত্রার শরীর অবধি চলে এসেছে তা চিত্রাও বুঝতেও পারেনি। সামনে যে মানুষটা আছে সে তার স্বামী, তার স্ত্রীর প্রতি একটা হক আছে, তা চিত্রা ভালো করে জানে। এখানে চিৎকার চেঁচামেচিও করা যাবে না, নিষেধাজ্ঞা করলেও অভিশাপ জুটবে কপালে। চিত্রা চোখ মুখ খিচে ঘাপটি মেরে বিছানার চাদর খামচে ধরে। ফারাজ চিত্রার কাঁপা কাঁপা ঠোঁটের স্পর্শে নিজেকে সঁপে দিতে এগিয়ে আসে, তবে ঠোঁটে ঠোঁট রাখার আগ মুহূর্তে ফোনের শব্দে তার মেজাজ বিগড়ে যায়। কপাল কুঁচকে সে বেড সাইড টেবিলের ওপর থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে। মুহূর্তেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়, গায়ে শার্ট জড়িয়ে জলদি সে উঠে পড়ে। চিত্রা বুঝতে পারছে না হঠাৎ কি হলো, তবে খারাপ কিছু একটা হয়েছে তা সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে। যদিও খুশি খুশি লাগছে, কারণ ফারাজ এলাহির হাত থেকে তো নিস্তার পাওয়া গেছে। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। আমি ছাড় দিয়েছি, এর মানে ছেড়ে দিইনি। সময় হলে আরো নির্মমভাবেই তোমায় ধরবো, তখন তুমি ছড়ে পড়বে যেমন এই ঝড়ে ভোরের শিউলি। আন্ডারস্ট্যান্ড? ফারাজ রুম থেকে বেরোনোর আগে চিত্রাকে আরেকবার হুঁশিয়ারি করে। যেমন ভাবে রেখে যাচ্ছে তেমন ভাবে যেন এসে পায়। আই রিপিট, যেমন ভাবে রেখে যাচ্ছে তেমন ভাবে যেন এসে পায়। হাতে আমার সময় নেই, এসে তো আমাকে বাসাটা সারতে হবে, তাই না? আসার সময় তোমার জন্য পেন কিলার নিয়ে আসবো। বুঝতেই তো পারছো আমার 30 বছরের কামনা এক রাতে সহ্য করা তোমার পক্ষে অত সহজ হবে না। কিন্তু চিন্তার কিছু নেই, আমি আমার মানুষকে অভ্যস্ত করে তুলতে পারদর্শী। মানুষ আবার অভ্যাসের দাস, অভ্যস্ত হলে সব সহ্য করতে পারে। অন্ধকার রাত, মিহি চাঁদের আলো, ট্রলার ধীর গতিতে ব্রহ্মপুত্র নদের ওপর দিকে ভেসে যাচ্ছে। নদী থেকে পানির কেমন যেন একটা উটকো গন্ধ নাকে আসছে। ভোর হতে এখনো অনেকটা সময় বাকি। রাতের অন্ধকারে নদীর জলকে দেখতে কেমন কালো আর ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রলারে আধমরা একটা লোক পড়ে আছে, দুজন যুবক তাকে আবার শক্ত করে ধরে রেখেছে। লোকটার ডান হাত আর বা পা দুটো কেটে টুকরো টুকরো করে তার সামনেই বিছিয়ে রাখা হয়েছে। শরীরের শক্তি নেই, এত বছর ধরে কামাই করা রক্তগুলো চোখের সামনে কলকল করে বেড়াচ্ছে, তবে লোকটার চোখ ফেলে সেই দৃশ্য দেখার শক্তি নেই। শক্তপোক্ত একটা তাগড়া পুরুষ লোকটার সামনে এসে দাঁড়ায়। সাদা একটা পাঞ্জাবি পরিহিত সে, গলায় তার কালো রঙের মাফলার ঝুলানো, লম্বা চওড়া আকর্ষণীয় সুঠামো দৈহিক গঠন। লোকটি তার বা পা আধমরা ব্যক্তির ডান হাতের কাটা অংশে কষে একটা চাপ দেয়। আহত লোকটার মুখ থেকে ভোঁতা গোঙানির শব্দ বেরিয়ে আসে। চিৎকার করার মতো শক্তি তার শরীরে আর বেঁচে নেই। কোন হাত দিয়ে মাল চুরি করছো সে শালা? ডান হাত দিয়ে? কিন্তু ওইটা তো আমি কাইটা ফেলাইছি। না না, মনে হয় বাম হাত দিয়ে মাল চুরি করছস। শুনছি তুই নাকি আবার বা হাত দিয়ে গেলোস। নিশ্চয় মালটাও বা হাত দিয়ে সাবার করছস। মাফলার পরা লোকটি তার পেছনে দাঁড়িয়ে থাকা 27-28 বছরের যুবক বিল্লালের দিকে হাত বাড়ালে সে একটা রামদা এগিয়ে দেয়। লোকটি এবার উঠে দাঁড়ায়, চারিদিকে একবার চোখ বোলায়। কি অদ্ভুত সুন্দর হয় রাতের পরিবেশ। স্মিত হেসে ঘাড়ে হাত বুলায় সে, তারপরে এক ঝটকায় রামদা দিয়ে লোকটির বাম হাতে একটা কোপ বসায়। আহত লোকটি এবার আল্লাহ বলে একটা চিৎকার করে, কিন্তু তাতে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। লোকটা একটা সিগারেট ধরিয়ে বড় করে টান দেয়, ধোঁয়া ছেড়ে দেয় নদীর বুকে। নিজের সাদা পাঞ্জাবিটা রক্তে কটকট করছে। সেই রক্তের দিকে লোকটি তাকিয়ে বলল, বাহ, তুই আমার মাল চুরি করস। তোর কুলজারা না দেখলে কি চলে? তোর কুলজারা দেখানোর খুব শখ আমার। বিল্লাল, লম্বা রামদাওয়াটা দে তো, যে নতুন আছে। আমি তোর কুলজারা দেখবো, কত বড় কুলজা তার। না দেখলে কি চলে? দে, জলদি দে। লোকটা হাতের সিগারেটটা অন্ধকার নদীতে ছুঁড়ে ফেলে আধমরা লোকটির দিকে তাকায়। লোকটাকে চেপে ধরে রাখা ছেলেদের মধ্যকার একজন তার চুলের মুঠি চেপে ধরল, তারপর সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আগে কলজা বের করবেন নাকি খোদার নামে জবাই দিবেন? ছি ছি, ছোটটা কেউ খোদা নামে জবাই দেয়? পাপ লাগবো শালা। আর এত সহজে জবাই দিয়ে মুক্তি দিব কেন রে? আমি তোর আদর করে বুক সিরা কুলজারা বাইর করবো, আর তারপর চুরি করি নাই, জীবন ভিক্ষা দেন। আকুতি করলো আহত আধমরা লোকটি। তুমি শালা মরার আগে মিশা হতে কেন কও? খোদার ভয় নাই শালা বাল পাকনা ভণ্ড। এক মুহূর্তে এই লোকটার গলার স্বর বদলে যায়। সে ধমকে বিল্লাল নামক লোকটার দিকে তাকিয়ে বলে, জানোয়ার, তোর রামদাওয়াটা দিতে কইছি না?
কানে ছিদ্র দিয়ে কি কথা ঢোকে না বাল? আকাশের কৃষ্ণ জবনিকার অপসারিত হয়ে স্বর্ণাভ কিরণ রাজি ধরিত্রীর বুকে পতিত হলো। কিন্তু চিত্রার অন্তর্জগতে কাল রাত্রে যে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেছে তার কৃষ্ণ ছায়া এখনো কাটেনি। ভোর হয়েছে। চিত্রা বিছানা ছেড়ে অজু করে নামাজ পড়ল। মোনাজাতে আল্লাহর কাছে এক রাশ অশ্রু ভেজা অভিমান নিয়ে হাজির হলো। অজানা সব প্রশ্নের উত্তর জানতে চাইল। চিত্রার গায়ে কাল রাতে সেই লাল শাড়িটা, লাল রক্তের মতো টকটকে। রক্ত দেখলেই চিত্রার ভয় হয়। রক্তের সাথে তার তিক্ত সম্পর্ক প্রতিবারই কোনো না কোনো ক্ষতি বয়ে আনে। সবকিছু কেড়ে নেয় এর লাল শাড়িও যেন রক্তের প্রতিচ্ছবি। এক রাতে তার জীবনটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সে ধীর পায়ে এগিয়ে যায় ব্যালকনির দিকে। বাতাসে তার এলোমেলো চুল দুলছে, ঠিক যেন তছনছ হয়ে যাওয়া এক ঝড়ের পর স্থবিরতা। ব্যালকনির রেলিং আঁকড়ে ধরে দাঁড়ায় সে। পেছনের দিকে বিস্তৃত এক নিঃশব্দ জলরাশি। আতশ জৌলা দীপ্তিতে ভরা ভোরের আবছা আলোয় তার কালো জলে ছড়িয়ে পড়েছে রহস্যময় নৈশব্দ, যেখানে বাস্তবতা ও বিভ্রমের সীমানা ধূসর হয়ে গেছে। চারপাশে জঙ্গল নিঃশব্দ প্রহরীর মতো দাঁড়িয়ে। বাঁশবাগানের দীর্ঘ সরু দেহগুলি কুয়াশার আবরণে অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। ঠিক বাতাসের স্নিগ্ধ স্পর্শে পাতাগুলো কেঁপে উঠছে। আবারও থমকে যাচ্ছে চিত্রা। এক মুহূর্তের জন্য স্থির হয়ে শোনার চেষ্টা করে দূর থেকে ভেসে আসা কোনো অশরীরী আহ্বান। হুতুম প্যাঁচা ডাকছে। ভোরের অস্পষ্ট আলোয় পুকুরের জলে আলো রেণু পড়ে। দক্ষিণের খোলা হাওয়ায় হঠাৎ চিত্রার এলোমেলো খোলা চুলগুলো আবারও দোল খেয়ে নেচে ওঠে। কতক্ষণ যে চিত্রা এক ধারে সেই কালো পুকুরের দিকে তাকিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। আপা, কারোর গলার শব্দে চিত্রা দরজার দিকে তাকালো। কামিজ পরা একটা মেয়ে, পটল চেরা চোখ, শ্যামবর্ণের গায়ের গড়ন। চিত্রা রুমের ভেতরে এসে জিজ্ঞাসু দৃষ্টিতে মেয়েটির দিকে তাকায়। আপা, ছোট সাহেব কইছিল আপনার দিকে নজর রাখতে। আপনি কন কি খাইবেন? আমারে কন। আপনি কে? এই বাড়িতে কাম করি, এখানেই থাকি। কি খাইবেন কন, আমি তৈয়ার করতাছি। না না, আমি কিছু খাবো না, ভালো লাগছে না। ফারাজ কোথায়? সে এসেছে? বাড়িতে আর মানুষ নেই। অভাব নাই, একটু পরেই দেখবেন বাড়ি কেমন জমজমাট হইয়া উঠে। মেয়েটি থামলো। আপনি আসলেই কিছু খাইবেন না? সাহেব শুনলে রাগ হইব। কিছু হবে না। আচ্ছা, আমি রান্নাঘরে যাই, কোনো সাহায্য লাগলে আমি করে দেব। আস্তাগফিরুল্লাহ, এত জলদি আমার মরার ইচ্ছা নাই। আপনি কেন কাম করবেন? আমরা আছি না। মেয়েটি জলদি রুম থেকে বেরিয়ে যায়। চিত্রা অদ্ভুতভাবে তার দিকে চেয়ে রয়। মরার ইচ্ছে নেই, এর দ্বারা মেয়েটি কি বোঝানোর চেষ্টা করছে? বিছানায় গিয়ে বসলো চিত্রা। মাথায় তার একগাদা প্রশ্ন। এখন তো তার জানাই হলো না ফারাজ এলাহিকে কেন সে তাকে বিয়ে করেছে। হঠাৎ সোহাগের কথা মনে পড়ে যায়। একটা কল সে সোহাগকে করতে চায়। বেলা 10টার দিকে বাড়ি ফিরল ফারাজ। রুমে ঢুকে দেখলো চিত্রাকে যেমন ভাবে সে রুমে রেখে গিয়েছিল তেমন ভাবেই বসে আছে। গায়ে সেই শাড়িটাই, বিছানায় গুটি মেরে বসে আছে। ফারাজের ঘরটা বাকিদের থেকে অন্যরকম ভাবে সাজানো। তার যে সব জিনিস বেশ পছন্দ তাই দিয়ে নিমজ্জিত। বিছানার উপর একটা শাড়ি পরে আছে। ফারাজ সেদিকে একবার তাকিয়ে চিত্রাকে প্রশ্ন করলো, শাড়িটা দেওয়া হয়েছিল, তাহলে পরনি কেন? চিত্রা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, আপনি না বলেছিলেন যেভাবে রেখে যাবো সেভাবেই যেন এসে পাই, তাই নিজেকে বদলাইনি। দেখুন, চেয়ে দেখুন বিক্ষিপ্ত চিত্রাকে। ডার্লিং, তুমি কথা বলতে জানো? আমি নিচে যেতে চেয়েছিলাম, যেতে দেওয়া হয়নি আমাকে। কেন জানতে পারি? চিত্রার গলায় অভিমান। আরে এমন করো প্রশ্ন করছো কেন? তুমি না নতুন বউ, লজ্জা পাও একটু, পাও না? লজ্জা পেতে বলছে লজ্জা লাগে? এতক্ষণ পর তোমার স্বামীটা বাড়ি এলো, তোমার তো লজ্জায় রং ধরানোর কথা ছিল, কিন্তু তুমি তো শোনো একটা জঙ্গলে বিড়াল। লজ্জাকে ছোটবেলা দুধের সঙ্গে গুলে খেয়ে ফেলছিল নাকি? ফারাজ আলমারি খুলে নীল রঙের একটা শার্ট আর সাদা প্যান্ট বের করে বিছানার উপর রাখলো। হঠাৎ চিত্রার চোখ যায় ফারাজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলের দিকে, সেখানে ব্যান্ডেজ করা। চিত্রা উঠে এসে ফারাজের সামনে গিয়ে দাঁড়ায়। জিজ্ঞেস করে, হাতে ব্যথা কি করে পেলে? যাওয়ার সময় তো হাতটা কাটা ছিল না? ফারাজ তার হাতের দিকে তাকায়, পরক্ষণেই মুচকি হেসে জবাব দেয়, ছোট লোকি ব্যথা, এসব ব্যথা আমার বালটাও করতে পারে না। আমার বড়সড় আঘাত নিয়ে খেলার অভ্যাস।
টান টান কণ্ঠস্বর ফারাজ এলাহি। দুনিয়ার সব জিনিসকেই দেখছি আপনার ছোট লোক কি মনে হয়, তো আমার ছোট লোককে বউ করছেন কেন? ভালোবাসার জন্য নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারাজ খানিকটা অবাক হয় চিত্রার কথায়। কথার ধরনে কয়েক ঘন্টার এত পরিবর্তন। মেজাজ খারাপ হচ্ছে তার। সে নিজেকে নিয়ন্ত্রণ করে, শান্ত থাকার চেষ্টা করে। ক্ষণস্বর থমকে থেকে জবাব দেয়, কি বললে? ভালোবাসার জন্য? তোমাদের মতো মেয়েদের ভোগ করা যায়, ভালোবাসা না। আমি তো শাড়ি পরতে জানি না, কি করে শাড়িটা পরবো? মানে একটু আধটু জানি, তবে নিজে পারলে 99% খুলে যাওয়ার আশঙ্কা আছে। চিত্রা বিনা দ্বিধায় বলল, তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেবো? সিরিয়াসলি বউ? ফারাজ ওয়াশরুমের দিকে কৌশলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায়। পেছনে ঘুরে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে, চলো একসঙ্গে ফরজ গোসলটা আদায় করে আসি বউ। ফারাজ থামল, জিহ্বায় মৃদু কামড় দিয়ে বলল, ওমা, ভুলে গেছিলাম, আমি তো এখনো শুদ্ধতম পবিত্র পুরুষ। তবে তুমি চাইলে এখন এই পবিত্রতা বিসর্জন দিতে পারি, কি বলো, দেবো নাকি? চিত্রা ভাবলেশীন ভাবে জবাব দিল, আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল, তা না হলে কি আপনার মতো অসভ্য পুরুষ জুটত? ধ্যাত, আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছে। এখন কিছু বললাম না, তবে পরে শুধু বলবোই না, বরং অনেক কিছুই দেখবো, দেখাবো। আর ফারাজ থেমে বাঁকা হাসল, তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল। চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে। লোকটাকে বোঝা চিত্রার জন্য দায়, তবে দায় তো হবেই। এতগুলো বছরে সে আজও নিজেকে ঠিক করে চিনতে পারল না, বুঝতে পারল না। সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো করে চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে? ফারাজ তৈরি হয়ে নেয় নীল রঙা শার্টে। লোকটাকে আকাশের মতো অন্তহীন সুন্দর দেখাচ্ছে, চোখ মুখে আভিজাত্যে জৌলুস। লোকটিকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না, বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে। চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি। সকালে যেই মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে। চিত্রার ঘোমটা মাথায় দেওয়া, ভেজা চুলগুলো খোপা করা। গোসল করেছে সে, ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে, তবে হৃদয়ের শোক দুঃখ হালকা হয়নি। আচ্ছা, ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে, তবে মনের দুঃখ নিরাময়ের ঔষধটা তারা কেন আবিষ্কার করলো না? টাকার বিনিময়ে মানুষ দুঃখ নিবারণের ঔষধ কিনত, বিষয়টা মন্দ হতো না। ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা বাড়ায় চিত্রা। ফারাজ থমকে একবার চিত্রাকে উপর নিচ ভালো করে পরখ করে বলল, ভেজা চুল খোপা করেছ? বোঝাও তো চাচ্ছে না তুমি যে গোসল করেছ। মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে, যদিও আসল কাজটা এখনো করা বাকি। তবু ভাব তো আর ছাড়া যাবে না, অলওয়েজ ভাব নিয়ে থাকতে হবে, তা না হলে নিজেকে ছোট লোক মনে হয়। চিত্রার চোখে মুখে রাগের ঝলক স্পষ্ট। এমন ঠোঁটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি। এ তো ভাঙা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায়। ফারাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল, এই যে হাতে হাত রাখলাম, মনে রেখো মৃত্যুর আগ অব্দি এই হাত ছাড়ছি না। তবে আমার নয়, তোমার মৃত্যুর কথা বলছি। বাড়ির বাহিরে থেকে বাড়িটিকে পুরনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্যরকম। আধুনিক আসবাবপত্রে সাজানো। পুরনো জমিদারি ভোজন কক্ষকে আধুনিকতায় মুড়িয়ে নাম দেওয়া হয়েছে ডাইনিং হল। তবে খারাপ লাগছে না। চারদিকে ভালো করে লক্ষ্য করলে এখনো পুরনো অভিজাত্যের অসংখ্য প্রমাণ পাওয়া যায়। চিত্রাকে দেখা মাত্র একটা মেয়ে দৌড়ে এসে বলল, তার মানে তুমি আমার মিষ্টি ভাবি? দেখি দেখি একটু তাকাও। আরো কিছু বলতে কেউ মেয়েটি থামলো। থামার যদিও একটা কারণ আছে, আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি। কি এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল? চেহারায় ভয় ফুটে উঠল। ফারিয়া মুখটা ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো। ফারিসের ছোট বোন ফারিয়া, স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে। বয়স যদিও খুব একটা না। ফারাজ বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয়। এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি, ফারাজের পিতা তিনি। এখানকার চেয়ারম্যান। মানুষ তাকে মান্য করে চলে। নেহাত লোকটি ভালো মানুষ। ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই, মাছের আড়তে গিয়েছে। এলাহি পরিবারের মাছের ব্যবসা, তবে ছোটখাটো নয়, অনেক বড়। দেশে বিদেশে তাদের মাছের কারবার চলে। ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজ ভাই রোশন এলাহি রাতেই কাজে বাহিরে গিয়েছিল, তবে এখনো ফেরেনি। ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালো হয়। রুমানা চিত্রার মতোই তো বউই ছেলের জন্য চেয়েছিলেন।
তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে, খানিকটা আবার অভিমানীয়। খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেঁষেই দাঁড়িয়েছিল, তবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি চিত্রার সঙ্গেও না। তাতেও আবার চিত্রার কিছু যায় আসে না। তবুও চিত্রা সকলের মাঝে প্রথম সাক্ষাৎ খুব একটা অস্বস্তি বোধ করেনি। এবারের মানুষগুলো আসলেই বেশ মিশুক। কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো। একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত। বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে। পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত। খাবার টেবিল খাবারে ভরপুর। গরম গরম ঘিয়ে ভাজা পরোটা করা হয়েছে, ফারাজের খুব পছন্দ। চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশে দাঁড়িয়ে আছে। সে কাজ করতে চেয়েছিল, তবে সবার এই এক কথা, নতুন বউ যেন কাজ না করে। বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি? দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি। ফারাজ চিত্রাকে তার পাশে বসতে ইশারা করলো। বাড়ির সবাই তাতে একটু চোখ মুখ কেমন করে তাকালো। পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যে যার কাজে মন দিল। চিত্রা অস্বস্তিতে পড়ে যায়। বাড়িতে সে এতগুলো মহিলা মানুষ আছে, তাদেরকে রেখে সে কি করে বেহায়ার মতো খাবার খেতে বসে পড়বে? তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায়। বসো। গলা ভারী করে ফারাজ বলল, এই যেন শান্তভাবে হুমকি দেওয়া। আরে আম্মাজান, বসো বসো, ফরাজের পাশে বসো। এই কে কই আছোস? আমার বৌমার খাবার দে, ঘরের লোক কি যেন অসন্তুষ্ট না হয়। সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল। তাকে কেউ এভাবে আম্মাজান বলে কখনো ডাকেনি। বাবারা বুঝি মেয়ের এতটাই আপন হয়? এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে কিছু কথা বলে। চিত্রা ফারাজের পাশে বসলো। নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করলো। ভাত দেন ভাবি, ভাতের ক্ষুদে পেয়েছে। ঘিয়ে ভাজা পরোটারি মিসেস ফারাজ এলাহিকে দেন। নদী অবাক হলো। বাপরে, দেবর আমার পুরোই বদলে গেছে। ফারাজ জবাব দেয় না। তার সামনে ভাত তরকারি সাজানো। ফারাজ খাবারের প্রতিটি পদকে একবার দেখলো, বলল, কলেজে ভুনা কই ভাবি? সকালে যে কলেজে আনছিলাম ওটা ভুনা করতে বলছিলাম না, করেননি? নদী কিছু বলার আগেই মোহনা কলিজা ভুনার বাটিটা টেবিলের উপর রাখলো। বড় এক চামচ করে ভুনা তুলে দিল ফারাজের পাতে। আজকে আমি রান্না করেছি, খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে। ফারাজ মোহনার দিকে তাকায়। স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা, কোমর অবধি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বেয়ে টুকটুক করে জল পড়ছে। ডাগর আঁখের নিচটায় কালো কাজলে ডাঙানো, ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক, কপালে টিপ। ফারাজ মুহূর্তে চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করলো। অনুভূতিহীন চেহারা তার। সে নিঃশব্দে বড় বড় লোকমা তুলে মুখে দিয়ে গিলছে। দেখে মনে হচ্ছিল বিশাল কোনো এক কাজ করে এসে ক্ষুধার্ত কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি। চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে। হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল, ক্ষত বেশ গভীর। সেই ক্ষত নিয়ে অনায়াসে ভাত খাচ্ছে। মোটেও যন্ত্রণা হচ্ছে না তার। মনে হচ্ছে এইসবে সে অভ্যস্ত। চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরো একবার মোহনাকে দেখার চেষ্টা করলো। অপরূপ সুন্দরী মহিলা, চোখ ধাঁধানো রূপ। ইনিই তাহলে রোশন এলাহির স্ত্রী? পুরোটা ভাত শেষ করতে পারলো না ফারাজ। ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল। তবে যাওয়ার আগে রুম থেকে একটা ঔষধ এনে চিত্রার হাতে দিয়ে কড়া করে পড়ল। ব্যথার ঔষধ এটা, বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো। তোমার শরীরে ক্ষত চিহ্নের অভাব নাই, যন্ত্রণা হয় তাই না? এটা খেয়ে নিও, ব্যথা সেরে যাবে। চিত্রা আরো একবার অবাক হলো। মানুষটার মধ্যে কি এমন আছে তাকে নিয়ে এত কৌতূহল কেন যাচ্ছে? এই মনে হয় লোকটার লাজ শরম নেই, আবার মনে হয় লোকটা এক নরপিচাস। তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছে। চিত্রা ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকে তাকিয়ে আছে। চোখে তার জল টলমল করছে। যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুরে যেতে হবে, সোহাগের মুখোমুখি হতে হবে। কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না, তার জবাব চাই চিত্রা। কার কথা ভাবছো? চিত্রা ঘাবড়ে যায়। ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায়। ভাবি আপনি? তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা মানা আছে বুঝি? কি বলছেন ভাবি এসব? মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে, এই বাড়িতে বিড়ালের অভাব নেই, মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। এসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে। বুঝোই তো, বুনো বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার উপর আক্রমণ করে বসে, তখন বাঁচা মুশকিল হয়ে যাবে। লাশ কি করবো ভাই? আগে লাশের পেট ফুটো করবে, তারপর 8 পন ইট বানবে লাশের গায়ে।
দড়ি যেন প্লাস্টিকের হয়। এটার গায়ে ফুটা করা আছে না? যে আছে ভাই। এটার ফুটা দিয়ে ভালো মতো দড়ি ঢুকাইবি, যাতে এর সহজে ছুঁইটা না যায়। কাজটা মনোযোগ দিয়ে করবি কইলাম। যদি কোনো ভুল হয় তাহলে তোর পেট কাইটা মেঘনা নদীতে ভাসাই দেব। কথাটা মগজে ভালো করে ঢুকায় রাখ। লোকটা ফোন কাটতে যেও কাটলো না, আবার বলল, নারায়ণগঞ্জে নিয়ে ফেলবে আজকে রাতের মধ্যে। লাশ যেন না পচে। লাশের পছন্দ না আমার। দরকার হলে লাশে আপাতত বরফ দিয়ে রাখ। আর যা করবি সাবধানে। লোকটি ফোন রাখলো। মুইন একটা ফাঁকা ঢুক দিল। সে এখানে নতুন এসেছে, এখনো কাজের অনেক কিছু শেখা তার বাকি। পাপ কাজের সঙ্গে জড়ানো সহজ, তবে জড়িয়ে গেলে এসব ছেড়ে বেরিয়ে আসা কঠিন। মুইন সব জানেও এখানে এসেছে। তার আব্বা সদর হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আব্বার জন্য মুইন সব করতে পারে। জীবনে ঝুঁকি নিয়ে সে এখানে এসেছে, এভাবেই তো আর সে মরে যেতে পারে না। তাদের কর্তা, তাদের নেতা এখন ট্রলারে নেই। সে রাতের বেলায় আসেন, আবার ভোরে চলে যান। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া আসেন না, তবে মাঝে মাঝে আবারও হুট করে তার আগমন ঘটে। মুইন ব্রাশের পেস্ট লাগিয়ে দাঁত মাজতে মাজতে লুঙ্গির গিট ঠিক করে। এখন তার কাজ নেই, কাজ সব রাতে। এখন সে সোজা হাসপাতালে যাবে তার বাবাকে দেখতে, সঙ্গে ছোট বোনটাকে দেখে আসবে। মা মারা যাওয়ার পর ছোট বোনটাই সব একা হাতে সামলেছে, কখনো কোনো আবদার করেনি। যাওয়ার সময় হাতে করে কিছু নিয়ে যাবে আছে। চিত্রার সঙ্গে অনেকক্ষণ যাবৎ খুঁটিনাটি কথা বলছে মোহনা। বাড়িতে এত সব কাজের মানুষ থাকলে বাড়ির বউদের হয়তো এভাবেই শুয়ে বসে সময় কাটাতে হয়, তবে চিত্রার শরীর ম্যাচ করছে। ছোট থেকেই তার কাজ করার অভ্যাস। এমন কোনো কাজ নেই যা চিত্রা পারে না। এখানে আসার পর ঘরের মধ্যে বসেই থাকতে হচ্ছে চিত্রাকে। তার শাশুড়ি রান্নাঘরে, নদীও রান্নাঘরে, তবে চিত্রাকে উনুনের সামনে আসতে নিষেধ করেছেন রুমানা। গালে হাত বুলিয়ে বলেছেন, তুমি আমার ফারাজের বউ, আমার ছোট পোলার বউ, তাই তুমি আমার চোখে আমার ছোট মাইয়ার সমান। আমার মাইয়া ফারিয়াও কোনো কাম করে না এই বাড়িতে, তাই তুমিও করবে না। যাও যাও, এখান থেকে যাও। তোমার সুন্দর চেহারা তৈরি হয়েছে স্বামীর যত্ন নেওয়ার লইগা। আমার পোলার সেবা যত্ন করাই তোমার ধর্ম। নিরুও রুমানার সঙ্গে সঙ্গেই ছিল, আর রুহি ব্যস্ত নদীর মেয়ে নুরিকে সামলাতে। বাড়িতে কি শুধুমাত্র এরাই থাকে? তবে সুলেমান এলাহি যখন বাহিরে যাচ্ছিলেন তখন তার সঙ্গে আরেকজন লোককে দেখেছেন চিত্রা। বয়সে সুলেমান এলাহির থেকে হয়তো কিছুটা ছোট হবেন, তবে চিত্রার সঙ্গে তার পরিচয় হয়নি। লোকটিকে কিছু একটা নিয়ে অনেক চিন্তিত দেখাচ্ছিল। নীরু তোমার সঙ্গে কথা বলেনি বুঝি? মোহনা জিজ্ঞেস করলো। চিত্রার ধ্যানে ব্যাঘাত ঘটল। সে বলল, না তো। করবে বা কেমন করে? তার চাঁদে বসত গড়েছ তুমি। মানে? মজা করলাম, আমি আবার রসিক মানুষ বোন। তুমি কিছু মনে করো না। চা খাবে? এই দুপুরে চা? কেন খাও না? আমি খাই তো। যখন দুপুরে বাড়িতে কেউ থাকে না তখন আমি ওই যে কালো পুকুরটা দেখছো, ওটা দেখতে দেখতে চা খাই। মোহনা হাসলো, হঠাৎ হিসিয়ে বলল, ইদানিং স্বপ্নে শুধু রক্ত দেখছি। রক্তের কেমন যেন নতুনত্ব ছিল। মোহনা অদ্ভুতভাবে চিত্রার দিকে তাকায়। চিত্রা তার চোখে চোখ রাখল না। সে মোহনার দৈনিক সাজসজ্জা লক্ষ্য করছে। এ বাড়িতে এখনো অবধি সে শুধুমাত্র যাদের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে শুদ্ধ বাঙালি ভাষায় শুধুমাত্র ফারাজ এবং মোহনাকেই কথা বলতে দেখেছে। ফারাজ এলাহিকে যেমন চিত্রা বুঝে উঠতে পারে না, তেমনি মোহনাকেও বুঝে উঠতে পারছে না। তোমার বিয়ে কেমন করে হলো? মানে রাতে সবাই ঘুমিয়েছিলাম আর সকালে উঠে জানতে পারলাম ফারাজ এলাহি নাকি বিয়ে করেছে। ভাবা যায় ফারাজ এলাহি বিয়ে করেছে। চিত্রা কি জবাব দিবে বুঝতে পারছে না। না জানি ফারাজ বাড়ির মানুষদের কি বলেছে। এখন যদি চিত্রা সত্য বলে দেয় তখন তো সমস্যা হতে পারে। বলবে না? স্বামীর বারণ আছে তাই না? থাক, বাদ দাও। ভাবি, ভাই এসেছে, আপনাকে ডাকছে। দরজার সামনে দাঁড়িয়ে হাঁক ছাড়লো নিরু। তবে চিত্রার সঙ্গে কোনো কথা বলল না। চিত্রাও তেমন কোনো আগ্রহ দেখালো না। চাঁদ শব্দটা নিয়ে এখনো সে ভাবছে। বিষয়টিতে মাথায় তার ধরছে না। চলো চিত্রা, নিচে চলো। এখন বাড়িতে এক এক করে সবগুলো ভিড়। মানে এখন বাড়িতে পুরুষরা বাড়ি ফিরবে, তোমার স্বামীও বাড়িতে আসবে। সকালবেলা তোমাকে নিজের ভাগের পরোটা দিল, এখন তো তোমারও উচিত স্বামীকে কিছু দেওয়ার।
কি আছে তোমার কাছে? চিত্রা ভাবলেও তার কাছে কি আছে, কিছুই তো নেই, সে তো নিঃস্ব। কিছুই নেই নাকি? মোহনা পুনরায় জিজ্ঞেস করলো। না। চিত্রার সোজা সাপটা জবাব। একটা জিনিস আছে তো। চিত্রা জিজ্ঞেস দৃষ্টিতে মোহনার দিকে তাকালো। তোমার জীবন, পুরুষ মানুষ কিছু নেয়ার জন্যই কিছু দেয়, তবে যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। কথাটা মোহনা যে খুব খারাপ বলেছে তা নয়। চিত্রা মোহনার পেছনে পেছনে দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে চোখ যেতেই একসঙ্গে তিনজন পুরুষকে দেখে মাথার ঘোমটাটা আরো বড় করে টেনে নিল সে। পুরুষগুলো একে অপরের সঙ্গে কথা বলছিল। চিত্রার দিকে চোখ পড়তেই তাদের কথার প্রসঙ্গ বদলে যায়। এই যে এরা দুজনে তোমার বড় ভাসুর, আর উনি হইল রাজন আমার স্বামী, আর উনি রোশন মোহনার স্বামী, আর উনি হইল গিয়া তোমার দেবর জোহান এলাহি, তোমার চাচা শ্বশুরের বড় পোলা, বলল নদী। চিত্রা এক মুহূর্তের জন্য চেয়েও একটা সালাম দিয়ে চোখ নিচে নামিয়ে নিল। আর আমি হচ্ছি মিসেস চিত্রা এলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ফারাজের হাসি মাখা কণ্ঠেও কেন জানি সবাই থমকে গেল, তবে তার ভাইয়েরা কিচ্ছুটি বলল না। না মানে ফারাজ, তুমি ভুল ভাবতেছো। চিত্রা, তুমি রুমে যাও। চিত্রা অবাক হলো, সামান্য একটা বিষয় নিয়ে কেউ এভাবে বলে? কিন্তু ফারাজ, আমি তোমাকে যেতে বলেছি না? ধমকে উঠল ফারাজ। এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেল। চিত্রা দেরি না করে রুমের দিকে পা বাড়ালো। রাজন রোশনের মুখে ক্ষীণ হাসি, যেন দুনিয়া উল্টে গেলেও তাদের কিছু আসে যায় না। তবে জোহান চিত্রা যাওয়ার দিকে চেয়ে রইল, তার চোখের পলক পড়ল না। চিত্রা রুমে গিয়ে ধপ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসলো। এবার চোখটা নামা। ফারাজ দাঁত পিষে বলল। জোহান তখনও শান্ত, যেন কিছুই হয়নি কিংবা কিছু হওয়ার নেই। সে বাঁকা একটা হাসি দিয়ে বলল, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ, মনে আছে তো? রান্নাঘরে মার্জি আর মারিয়া রান্না জোগাড় করছে। পুঁইশাক ভাজি করেছে মারিয়া। হ্যাঁ রে মারিয়া, আমার সোহাগটা লইকা বুক পুড়তাছে। বাপ আমার এখনো বাড়ি আইলো না। আরে আম্মা, চিন্তা করেন না, হয়তো কোনো জরুরি কামে গেছে। আপনি জানেন না সোহাগ অনেক দিন ধরেই এমন উথাল পাথাল শুরু করছে। আচ্ছা, ওই যে চিত্রা যে তুইলা নিয়ে গেল ওই পোলা, হ্যাঁ আমার সোহাগের কোনো ক্ষতি করব না তো আবার? সেইটা আমি কেমনে কমো? আপনার পোলার লগে যে ওই মাইয়ার ফষ্টি নষ্টি আছে, ওইটা মনে হয় এই এলাহি সাহেব জানেন না। জানলে কি আর এই সিমরিরে বিয়ে করতো? আচ্ছা আম্মা, হেরা কি বহুত বড় লোক? না মানে ওই মাইয়া এত সুখ করতেছে বড় বাড়ির বউ হইয়া? হ মনে হয়, এলাসির বাড়ির বউ হইয়া গেল মাঝখান দিয়া, সবই কপাল। আম্মা, এলাচি না এলাহি। ও হইল, ওই হইল। বাড়ির বেল বাজতেই মারিয়া কাজ রেখে দরজা খুলতে যায়। তবে দরজা খুলতেই মারিয়া স্তব্ধ নির্বাক চিৎকার করে উঠল সে, আম্মু! তোর মুখে লাগামার ঠিক হইব না মনে হয় ফারাজ। রোশন পায়ের উপর পা তুলে দিয়ে সোফায় আরো ভালোভাবে বসলো। তাদের তিন ভাইয়ের বয়সে খুব একটা পার্থক্য নেই। রাজনের বয়স 37, রোশনের 34 আর ফারাজের 30। এই বাড়ির প্রতিটি মানুষ অসম্ভব সুন্দর। দেখে মনে হয় আল্লাহ পৃথিবীতে পাঠানোর সময় কোনো কিছু বাদ রাখেনি। তবে ফারাজের গায়ের রংটা একটু বেশি ফকফকা, রাগলে মুখ কান একেবারে লাল হয়ে ওঠে। ফারাজ প্যান্টের পকেটে হাত রেখে নদীর দিকে তাকায়। বাড়ির বউদের মধ্যে নদীর গায়ের রংটা একটু শ্যামলা, তবে উজ্জ্বল শ্যামলা। ফারাজ নদীকে উপেক্ষা করে তার সামনে দিয়ে ভাইদের পাশে গিয়ে বসলো। নদী তখনও পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে আছে। মোহনা ভোজন কক্ষের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচলে হাত বুলিয়ে তামাশা দেখছে। বাড়ির অন্যদের এসবে আগ্রহ নেই, তারা যে যার মতো কাজ করছে। ফারাজের বাবা সুলেমান আর চাচা জুনায়েদ এলাহি বাহিরে এখনো। সুলেমান সকালের নাস্তা সেরেই জেলা পরিষদে গিয়েছেন, সঙ্গে তার ভাই জুনায়েদও গিয়েছেন জেলা পরিষদে। আইন শৃঙ্খলা কমিটির মিটিং আছে। কিশোরগঞ্জের অবস্থা ভালো নয়। আজকাল এখানে কিশোর গ্যাংয়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অহরহ বাচ্চা হুটহাট নিখোঁজ হয়ে যাচ্ছে। শুধু বাচ্চা বললে ভুল হবে, নারী পুরুষও কম হওয়া হচ্ছে না, বিশেষ করে নারী। এসব সমস্যা নিয়ে জলদি মিটিংয়ে না বসলে পরে দেখা যাবে দুর্ঘটনা নিজের ঘরের দুয়ারে এসে পড়েছে।
ভাবি, ফারাজ লম্বা করে নদীকে ডাক দিল। নদীর কণ্ঠে ভয়। আমার ভালো মানুষ কেন জানি সহ্য হয় না, মনে কলচেটা ছিঁড়ে বের করে ভুনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি তো ভালো কেন? ফারাজ একেবারে স্বাভাবিক। সে নীল শার্টের দুটো বোতাম খুলে পা ছড়িয়ে বসলো। টেবিলের উপর রাখা আঙুরের বাতি থেকে একটা লাল আঙুর মুখে দিয়ে রাজনের দিকে চাইল। এবার তোমাকে মনে হচ্ছে চার না আমার বিয়েটা করতে হবে। আমার নতুন ভাবে চাই, এইভাবে অনেক বেশি ভালো। দেখো না, একটু আগে আমার বউটাকে সবার সঙ্গে কেমন পরিচয় করে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না, সব ছোট লোকে কারবার। আমার ভুল হয়ে গেছে ফারাজ, আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। নদীর কণ্ঠে আকুতি। ভুল? ওকে ফাইন। কিরে, তুই হুট করে বিয়ে করলি, এটা কি করে সম্ভব? চিত্রা মেয়েটা আসলে কে বলতো? আর তুই কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছিস নাকি? রোশন ফারাজের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করলো। ভালোবাসা সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করে সেটা আমার ব্যাপার। তো এই ফারাজ এলাহির পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দিই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। বাল, ভাইয়ের সঙ্গে কথা বলতে দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তা আপনাদের মহিলাদের জন্য শান্তি নাই। আর রাজন ভাই, আপনি আপনার বউ ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই, তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। রাজন কোনো জবাব দেয় না, শুধু শীতল চোখে নদীর দিকে চেয়ে থাকে। নদীর লজ্জা লাগছে। এখন তো নিজের অবস্থা দেখেও মনে হচ্ছে প্রদর্শনের পাত্র। হঠাৎ রান্নাঘরের থেকে কাজের মেয়ে নীলুফা এসে সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ভাই খাওন খাইবেন না আপনারা? না, কত খাবো? জোহানের অদ্ভুত কথায় মেয়েটা ঘাবড়ে গেল। আজ 1 সপ্তাহ হয়নি সে বাড়িতে কাজ শুরু করছে, কাউকে ঠিকভাবে এখনো অবধি চেনে না পর্যন্ত। নীলুফার গায়ের রং ছিমছাম, নাকে একটা ছোট্ট নোলক, আটুসাটু দেহের প্রতিটি ভাঁজে দুরন্ত যৌবন। গলায় একটা তাবিজ ঝুলছে, চুলগুলোকে সবসময় বেনুনি করে রাখে। নীলুর মা বহু বছর ধরে এখানে কাজ করছে, তবে নীলু কাজ শুরু করার আগে কখনো এই বাড়িতে আসেনি। ফারাজ এক মুহূর্তের জন্য কপাল কুঁচকে নীলুকে দেখলো। পরক্ষণেই বিরক্তিতে তার কপাল আরো কুঁচকে এলো। সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, কথার মাঝে বা হাত ঢুকিয়ে প্রশ্ন করলো কেন এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউকে বলনি? মেয়ে মানুষের এমন বাড়াবাড়ি আমার সহ্য হয় না। রান্নাঘর থেকে নীলুর মা জলদি ছুটে আসলেন। মেয়েকে একটা ধমক দিয়ে বললেন, তোরে কইছিলাম আমি এইখানে আইতে, যা মুখ ফুড়ে সবার কাছে ক্ষমা চাইয়া এখান থেকে যা। মাফ করবেন। ফারাজ কিছু বলল না, আঙুল দিয়ে ইশারা করে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। তবে মেয়েটি চলে যাওয়ার পর রোশান আর তার পাশে বসে থাকা ফারাজকে হিসিয়ে কিছু একটা বলল। ফারাজ তাতেও জবাব দিল না। রোশান উঠে গেল, মোহনাকে কাছে ডেকে বলল, আমি রুমে যাব, আমার পেট ভরা। তুমি ওই নতুন কাজের মাইয়াটারে 1 গ্লাস লেবুর শরবত বানাইয়া আমার রুমে নিয়ে আসতে কও। মোহনা কোনো জবাব দিল না। তবে রান্নাঘরে যাওয়ার সময় পেছন থেকে জোহান ডাক দিয়ে তাকে বলল, শরবতের সঙ্গে গ্লুকোজ দিতে বইল ভাবি। ভাই সারাদিন ঘরের বাইরে কত পরিশ্রম করে। মোহনা তাতেও জবাব দিল না। সে রান্নাঘরে চলে গেল। রাজন এখনো নিশ্চুপ। সে কি একটা ভেবে নদীকে বলল, ভান নিয়ে রুমে আসো। রাজন কথা না বাড়িয়ে উঠে গেল। তবে নদীর ভয় হচ্ছে, কিছুতেই রুমে যেতে ইচ্ছে করছে না। মার্জিয়া হা হুতাশ করছেন। সোহাগ যে তাকে এত বড় ঝটকা দিবে তা সে বুঝে ওঠেনি। সারা রাত ছেলে বাহিরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। মেয়ের গায়ের রং শ্যামলা, নাম জান্নাত। মার্জিয়া রান্নাঘরে রেখে কাটাকাটি করছেন। মারিয়া মাহদিকে ফোন করে সব জানিয়েছে, তবে মাহদি এখন চাইলেও আসতে পারবে না, কাজে আছে সে। কাজের চাপ ইদানিং অনেক বেশি। সোহাগ জান্নাতকে নিজের রুমে বসিয়ে দিয়ে আসে, ফ্রেশ হতে বলে তাকে। সোহাগকে ক্লান্ত লাগছে। বাড়ির মানুষ তার মুখ থেকে জবাব শোনার অপেক্ষা করছে, তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে করছে না তার। কি বলবে সবাইকে? চিত্রাকে সে এতদিন ব্যবহার করেছে, এসব প্রেম ভালোবাসা কিছুই ছিল না। চিত্রাকে দেখলে শুধুই কামুকতা জাগত তার।
ভালোবাসা নয় এসব বলবে। তবে জান্নাতের সামনে এসব নিয়ে ঝামেলা করতে এখন মন চাইছে না। সোহাগ মায়ের রুমে এসে বসলো। তার মা আঁচলে মুখ লুকিয়ে কান্না করছেন। বাড়িতে বউ এসেছে তাতে তার কোনো আফসোস নেই। আফসোস শুধু ছেলে তাকে না বলে এমন সময় বিয়ে করেছে সেই নিয়ে। আর সবচেয়ে বড় কথা, সোহাগ এখনো বেকার। সংসার চালাতে এমনিতেই তাদের কষ্ট হয়, তার উপর ঘরে নতুন একজন এসে জুটেছে। এখন একে কি খাওয়াবে? সোহাগ মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক কষ্ট, জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব নিয়েও চিন্তা তোমার মধ্যে, কিন্তু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা কইরাই বিয়ে করছি। সোহাগ নিজের সঙ্গে আনা একটা ব্যাগ খুলে মায়ের হাতে দিয়ে বলল, খুইলা দেখো। মার্জিয়া চোখ মুছে ব্যাগ খুলে দেখতো এক ব্যাগ টাকা। চোখটা ছানা পড়া। এত টাকা? আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন করো না, জলদি আমাকে দিন বদলাইব, আমি সোহাগ দিন বদলাই দিব। তুই কোনো খারাপ কাজে জড়ে যাস নাই তো বাপ? মাথা খারাপ হয়েছে তোমার? তবে ভিতরে কথা ছাড়া ফাঁস না হয়। তুই না চিত্রারে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যর বউ, অন্যর খাওয়ার জিনিস সোহাগের নজরে নাই। মার্জিয়া থমকে গেলেন। সন্ধিহান কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, চিত্রা যে বিয়া কইছে ওইটা তুই কেমনে জানোস? ওর বিয়ার সময় তো তুই নিখোঁজ ছিলি। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যে গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বোলাচ্ছে। খিদে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে যে তার বিয়ে হয়েছে, যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায়, মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়ে তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার আর চোখে খাবারের দিকে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি কি ম্যাগাজিন পড়ে পেট ভরবে? আসো, এটা আদর করে তোমার মনটা ভরিয়ে দিই। চিত্রা আবারও অবাক হলো। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচের সকলের সঙ্গে কেমন আচরণ করলো, আর এখন পিরিত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ, তবে রূপ হাজারটা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছে। আসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়, আয়না গরি ফষ্টি নষ্টি দেখতে নুন তা খেতে মিষ্টি টং টং টং। চিত্রা চেঁচিয়ে ওঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আচ্ছা বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করে, চিন্তা করো না, আমি আমার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এর মধ্যেই ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃদস্পন্দন বেগ পায়, শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠেছে, বড় বড় নিঃশ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করলো, কেমন লাগলো বউ? চিত্রা রাগ কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে সে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। ধর্ষণের মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই, তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠকে কি লাভ? ও, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়েছ? ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রুপের শীতল ঝলক। চিত্রা অবাক হলো না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়। সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটের একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন বলুন, কেন? ফারাজ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে 30 বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গেছিল, তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি।
চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাবটা কি? সুন্দরী মেয়েতে দুনিয়ায় অহরহ আছে, তুমি তারা কেউ যে তুমি নও বউ, আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছে কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকে নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতক্ষণ যে সম্পদ পরের হাতে ধোয়াবো। চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নেওয়া অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন অধ্যায়ের সূচনা। যদি ফারাজের খেলায় প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুরে নিয়ে যায়, তাহলেই চিত্রা চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো ভুলেই গিয়েছিল, দয়া জিনিসটা যে ফারাজের এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপাগপ করে গিলে। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনের কাজ, আর খাটুনের কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকে উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব, নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখন কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন, তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে নির্মিষে কক খুলে গট গট করে পান করলো। ফারাজের বিশাল আকৃতির রুম জমিদার বাড়ির মতো বাহ্যিক অভিজ্ঞান, কিন্তু ভেতরের আসবাবপত্র সব বিদেশি, আধুনিক ডিজাইনে মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুনের সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের প্রতি তার অদ্ভুত টান আছে। এই রং দুটো যেন তার কি অপ্রকাশিত অনুভূতির বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই, রং দুটো ভালো লাগে, হয়তো এটাই ভালো লাগার কারণ। ফারাজ হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের উপর। ধোয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটে ধোয়া তুমি সহ্য করতে পারো না? আর সারাটা জীবনে ফরেস্ট নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করছেন কেন? জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার তার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলেই দুনিয়ায় ভন্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে। মুহূর্তেই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে ব্যালকনির রেলিং এর সঙ্গে পিঠ থেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের কাদায় জ্বলন্ত মাশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্ত যাওয়ার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে। দম বন্ধ হওয়ার পথে চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বের হয়, তাহলে জবাই করে তার লাশ আমি রাস্তার কুত্তাদের খাবো। কথাটা যেন কান দিয়ে ভালো করে ঢোকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে তার ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম? আসলেই মানুষ খুন করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে জানটা মুক্তি পাবে। তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজ ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করলো সে, তবে পারলো না, আর পারবে না। সময় যে শেষ।
এই বউ, তুমি কি সাপটাপ নাকি? মানে নাগিন? সাপদের মতন এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরে সে নিজেকে একবার দেখে ভালো করে। কই, তার তো কিছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘরমাক্ত। স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার, কসরত করা শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লোমশে আবৃত, বা বুকের ওপর একটা কাঁটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্য তো শরীর বানিয়েছে। চিত্রা উঠে যায়, চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে। মুখে পানি দিবে সে। এতক্ষণ সে কি দেখেছে এসব ভয়ানক কল্পনা। খাটের কোণে মেঝের ওপর বসে নদী কাঁদছে, শরীরে কোনো রকমের শাড়িটা দেওয়া। সিগারেটের জ্বলন্ত আগুনে শরীরের নানা জায়গায় গর্ত হয়ে গেছে, শরীর চলছে। ও নদী চিৎকার করে কান্না করার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ, গাল ভর্তি চাপদারি, সবসময় সাদা পাঞ্জাবি পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল, লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তোর কইমে গেছে তাই না? এটাই তোর শেষ সুযোগ। আরেকবার তোর পাকনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরেই দেবো, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আর একটা সাদা লুঙ্গি বের করলো, লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আর একটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যেও নেই। এমনিতেও তার স্বামী এই বাড়ির ঘর জামাই, তাই তারা কেবল এই বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দ করে না। ফারাজের বউয়ের নাম কি রে? ফারিয়া পেছনে ফিরে তাকায়, জোহানকে দেখতে পায়। জোহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত হাসি। কি রে, মনোব্রত নিয়েছিস নাকি? কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে, করা জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা, অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জোহান এক লহমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দেই। সন্ধ্যা নেমেছে। হিলছিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে যাচ্ছে। ধান ক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিমে আলো। জলিল আজ খুশি, অনেকদিন পর তার কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙাশ ধরা পড়েছিল কাল রাতের জালে। বাজারে ভালো দামও পেয়েছে, হাতে টাকা এসেছে, তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ, কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে 2 কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়াউট্টা নদীর তীরে। জেলেপাড়ার মানুষে, জলিলের স্ত্রীর পরিবারের কেউ নেই, এতিম মেয়ে সে। আজ কবুতর দুটো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে বলবে, এগুলা আমার জন্য আনছেন? আচ্ছা, আপনি আমাকে কতখানি ভালোবাসেন? জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতেছো না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বেশি ভালোবাসে ভিতরে। ভ্যান গাড়ি রাখার পরপরই সে হাঁক ছাড়লো। কিরে জুনাইফা, কই গেলি? দেখ তোর লেগে কি আনছি। কোনো সাড়া নেই, আশেপাশে নীরব, শুধু রাতের পোকাদের এক ঘেডাক। জলির বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর দুটো জমিনে রেখে লুঙ্গির গিট ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাইরে হ্যারিকেন কেন জ্বালালো না? জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি, দরজা আগে থেকেই খোলা ছিল।
জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তা ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ঢোক গিলে শয়ন কক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু আলো তার। 4-5 জন যুবক রুমের ভেতরে উপস্থিত, 2 জন বসে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুঁজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচড়টা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। ঘন্টায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তোরা আমার জুনাইফার লাগে কি করতেছিস? কিরে তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ, কিন্তু কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসেই তার পাঁজরের রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ। তবুও তারা থামলো না। একের পর এক আঘাত আসতে লাগলো, মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানির কান্নার মতো শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গের হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মায়ের খায়ও দেখি তোমার ফুরায় না দেখি, শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগেই পিঠের উপর আর একটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফোঁস করলো, আমার বউরে ছাইড়ে দে। তুই জানোস তোর আজরাইলরা কেন এখানে এসেছে? ওলে বাবা, জানোস না? খারা একটা ডোজ নিয়ে আলোই, তারপর তোরে আরামসে কইতাছি। সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোস্টার থেকে একটা পিস্তল বের করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে লাগলো। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল, রামদা কই? ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস 3টেই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুরই যদি এত ফাল পারস তো মারা তো খাইবি। মানলাম আমাগো বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পড়িয়াছে, তাই বইলা তুই পুরো কিশোরগঞ্জের গলিতে গলিতে সব কইয়া বেড়াইবি? সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব ভালো, তবে বাচ্চাটার কপাল পুরাবে। ছ্যা, না পারবো হ্যাঁ দুনিয়াতে আইতে, না পারবো মাডারে দেখতে, আর না পারবো বাপরে দেখতে। খারা শোনা, তোর বাচ্চারে বাইরে আইনা কই, তুই দুনিয়ায় আসার আগেই তোর বলা ফাঁকনা বাফের লাইগা। জলিলের চোখে জল, তার কণ্ঠ নিয়ে এসেছে, তবুও সে বলল, আমরা যা করার কর, আমার বউ বাচ্চারা ছাইড়ে দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রক্ত ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীর তার ঢলে পড়ে। শরীরে তার এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রীর সন্তানকে বাঁচানোর আর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ের বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতকে স্বামীর কাছে যেতে নিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে ধুরুম করে ফেলে দেয়। হয়ে পড়াতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে ওঠে। 4 জন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে, মুখে বিশ্রী হাসি এঁকে জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাগো ভাইয়ার নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখতেছস তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকের ভাইয়া তোর অবস্থাই বদলায় দিত, তবে সবই হলো কপাল। জুনাইফার পেটের উপর ছুরি চালায় সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চল দেখা যাক বাচ্চাটার মাইয়া নাকি পোলা। জলিলের দেহে তখনও
খানিকা নির্ভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধুই জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝে রক্তের বন্যায় ভেসে গেছে, আর একটু পরেই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকেও যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে এক সময় ব্যর্থ হয়। জুনাইফা হাঁক ছেড়ে দিয়ে নেতিয়ে পড়ল। সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, ও করে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রমাণও তো রাখা যাইব না। ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনা জানা হইয়াছে, মানুষ মনে করব দুর্ঘটনা হইয়াছে। ছেলেগুলোও তাই করে। আগুন লাগাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পেছন ফিরে তাকায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালে না মা? আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে সেই কখন। পাড়া চিত্রের পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উপুর হয়ে ঘুমাচ্ছে। গাউদা শরীরে কাপড় থাকলে নাকি এলাই সাহেবের আবার ঘুম আসে না, গরম লাগে, গা চুলকায়, এলার্জির সমস্যা আছে, আরো কত কি। আচ্ছা, মেয়েদের কি এসব সমস্যা হয় না? কই, তারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তারপরে এই লোক আবারও স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে। মনে হচ্ছে বাগদাতার সম্পত্তি, বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুটো মেরে বংশের পাত্তি ফুটো করে দিত চিত্রা। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ওঠে, তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকের সাথে আরো শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন? ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির্কি রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সবসময় এলাচের গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম রিসার্চে। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছে কেন? গ্রান বলো। চিত্রা তাচ্ছিল্যের সঙ্গে বলে, ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গুয়ো কিনেন দেখছি। ফারাজ ভ্রু কুচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়, গালে একটা চুমু দিয়ে বলে, তুমি দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা। দূরে যান তো, কাছে এসে চেষ্টা করবেন না, ঘুষি মেরে নাক বোচা করে দেব। ফারাজ হেসে এক ঝটকায় উঠে চিত্রার উপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তো ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরো কাছে এগিয়ে আসতেই চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ সরে ছোঁয়াতেই যাওয়ার আগেই চিৎকারে মনোযোগ নষ্ট হয় তার। অন্তর্মহল থেকে কারোর কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে ওঠে, কারণ বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়, চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমড়া করে বলে, শালার জনগণকে আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশের ভালো মানুষ নেই রে, এখন মানুষ সেবাও করতে দেয় না। ভাই, জলিরের কিস্সা খতম। সিফাত চেয়ারে বসে থাকা লোকটির দিকে চেয়ে বলল। লোকটির হাত তখনও রক্তাক্ত। একটু আগেই একটা ছেলেকে নিজ হাতে দফা রফা করেছে সে। লোকটির হাতের রক্তের দিকে গভীর মনোযোগ সহকারে তাকিয়ে আছে। চেয়ারে বসে পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। জাতীয়তাবাদী পার্টি অফিস এটা। লোকটির বাবা সোহেল পালোয়ান এই ওয়ার্ডের কাউন্সিলর। তবে বাবা কাউন্সিলর হলেও ছেলের রাজত্বের সব চলে বোধহয়। হাত ধুইমো পানি দে। শালার হাঁটা নোংরা হয়ে গেল বাল। নতুন পাঞ্জাবিটা পইরা আসছি, ওইটাও লাল হয়ে গেছে। বালটারে কেন যে এখন ধইরা আনলি? যা পার্টি অফিসে লকারে আমার পাঞ্জাবি আছে, সাদা পাঞ্জাবি আর পায়জামাটা আন জলদি। লোকটা হাত মুখ ধুয়ে পোশাক পরিধান করলো, গায়ে একটা দামি ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আবার এসে বসলো চেয়ারে। এতক্ষণের খুনের সব প্রমাণ তার লোকেরা গায়েব করে ফেলেছে। নাম সোহান পালোয়ান, গায়ের রং কালো, তৈলাক্ত চেহারা। দেখলে মনে হয় কেউ যেন গায়ের মধ্যে এক গাদা সরিষার তেল ঘষে রেখেছে। সোহানের গলায় বেশ অনেকগুলো ভারী মোটা স্বর্ণের চেন, হাতেও স্বর্ণের ব্রেসলেট, বাম হাতের 5 আঙুলে 5টা মোট স্বর্ণের আংটি।
দেখেই আন্দাজ করা যায় এই লোক বেশ শৌখিন। স্বর্ণের উপর তার আলাদা একটা আকর্ষণ আছে, একটা গভীর আকর্ষণ আছে। বয়স 30-এর ঘরে, গালে চাপদারি, বাম চোখের নিচ বরাবর একটা কাটা দাগ আছে। দীর্ঘদেহী লোকটা লম্বাটে কালো তাগড়া শুরুতে, সাদা পাঞ্জাবিটা কি অদ্ভুত ভাবেই ফুটে আছে। এইবার ক সিফাত। জলির মইরা গেছে, তারে সহ তার বউ বাচ্চারে জিন্দা চিতায় পুরাইছি। তুই আসলে কামের একটা পোলা, এই কারণে তো তোরে আমার এত পছন্দ। ভাইয়া কিতাছে কন, আপনার লাইগা জানটা বাহির কইরাও দিতে পারুম। আপনি তো সব আমাগো। সোহানের মুখে সন্তুষ্টিজনক হাসি। তার নদীপথে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, তবে তার সঙ্গে আর একটা ব্যবসাও আছে, যেটা তার ভিতরের বিষয়। নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কে কাউকে জানাতে কিংবা কেউ অনুমতি ছাড়া জানুক, তাও সোহানের পছন্দ নয়। পরশু রাতের কথা, জলিল তখন নৌকা নিয়ে তীরে বসেছিল। সোহানের লোকেরা তাকে ট্রলার থেকে খেয়াল করেছে, তবে অন্ধকারের মধ্যে ঘটা করে কাহিনী যে জলিল বহুদূর গড়াতে পারবে তা নিয়ে ছেলেগুলোর ধারণা ছিল না। সোহানের মানুষ পাচারের ব্যবসা, মানুষ হলেই হলো, তবে নারীদের ডিমান্ড বেশি। রাতে যখন ধরে আনা হয় নারী, পুরুষ আর শিশু কিশোরদের, সোহানদের লোকেরা ডিলারদের ট্রলারে উঠিয়ে দিচ্ছিল। তখনই সেই দিকে চোখ পড়ে তীরে বসে থাকা জলিলের। জেলেপাড়ার মানুষগুলোর মধ্যকার বেশিরভাগ লোকই সোহানের হয়ে কাজ করে, তবে জলিলটা পাড়ায় নতুন, তার উপর সাহস কত বড়। মূর্খটা রাতের সেই ঘটনা আবার জেলেপাড়ার আরেক মাঝিকে গিয়ে জানায়। তবে সে কি আর জানে ওই মাঝি যে সোহানের লোক? যাক, এমনিতেও বাংলাদেশে জনসংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে, 2-4টে মরলে দোষ নেই। সোহান উঠে যায়, তার অনেক কাজ আছে। দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না, তার উপর আজকাল চালান বেশ মুশকিল হয়ে গেছে। ট্রলারে কি সব চেকিং শুরু হয়েছে। ভাই কথা ছিল, কইয়ালা নতুন মালগুলো কোনখানে পাঠামো? সবগুলো মাইয়া মানুষ না। জি ভাইয়া, ওই যে বড় প্রজেক্টটা। মালগুলো আগে খুলনা পাঠা, তারপর ওইখান থাইকা বেনাপোলে। গায়ে কই করছে, কিছু একটা বলতে গিয়েও আমতা করছে। কিরে কিছু কইবি? না মানে ভাইজান, মাইয়া একটা শর্ট পড়ছে, মাল তো আজকের মধ্যে ডেলিভারি করতে হইব। রাত হইছে, এখন এমন সময় মাইয়া কই হইতা জোগাড় হইব? জানো সিফাত, আমি না ভুল মাফ করি না, দ্বিতীয়বার কাউকে সুযোগ অব্দিও দেই না, তুইও জানোস। সিফাত ফাঁকা একটা ঢোক দিল, কাঁপছে সে। এত সাহস কই হারিয়ে গেল? সোহান উঠে দাঁড়ায়, পাঞ্জাবি কলারটা ঠিক করে চুলে হাত বুলিয়ে বলল, আয় আমার লবেই, তুই তোর লগে কাম আছে। অন্ধরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। অরুণা বুক থেকে পড়ে গেছে, গায়ে কালো রঙের একটা কামিজ, গলা ফাটিয়ে কাঁদছে সে। এমন কান্নার স্বর শুনে আশেপাশের বাড়ি থেকেও মানুষ চলে আসার কথা ছিল, তবে তাদের কথা বাদ। বাড়ির মধ্যে এতগুলো মানুষ থাকতেও কেউ এলো না। নিরুর কান্না হয়তো তাদের কাছে বিরক্তিকর বিষয় মনে হচ্ছে। চিত্রা শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে, ফারাস্তার পেছনে অনুসরণ করে নিচে নামে। নিরুর সঙ্গে এখনো অবধি চিত্রার কোনো কথা হয়নি, তবে সে শুনেছে মিরু ফারাজের চাচাতো বোন, জোহানের ছোট বোন। তবুও চিত্রা দৌড়ে তার কাছে যায়, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। কি হয়েছে দেখি? নিরু জবাব দেয় না। হঠাৎ তার চোখ যায় নিরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে, কাঠ হয়ে গেছে একেবারে। চিত্রাকে দেখে নিরু আরো খেপে যায়, গর্জে উঠে বলে, ধরবি না আমাকে তুই এ বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস, তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি, আমার সব ছিল। মেরে ফেললি তুই মেরেছিস। আমার রুহুটা তো আগেই বের করে নিয়েছিস। ও তো বোবা প্রাণী ছিল, কি ক্ষতি করেছে ও তোর? কেন মারলি বল? বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়েতে টোকা লাগলে বিড়ালটার সঙ্গে তোকেও খবর দেব। নিরুর দম বন্ধ হয়ে আসছে। এটা কি সেই ফারাজ এলাহি, যাকে সে চিনে, যাকে সে ভালোবাসে? এত পরিবর্তন, তাও হুট করে আগত একটা মেয়ের জন্য যার পরিচয়ের ঠিক ঠিকানা নেই। চিত্রা বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সকালেও নিরুর কোলে এই বিড়ালটাকে রেখেছিল সে। কি সুন্দর বাদামি রঙা একটি বিড়াল, নাম মিনি, তবে এখন মৃত। শখের জিনিস হারানোর কষ্ট চিত্রা জানে। তারও একটা বিড়াল ছিল। বিড়ালটা যেদিন মারা গিয়েছিল সেদিন চিত্রার কি যে কান্না। কিন্তু নিরুর এমন আচরণ, তার প্রতি হিংসাত্মক আচরণের কারণ চিত্রার মাথায় ঢুকছে না। আর ফারাজকে দেখো, তার চোখে কিছু তো একটা ছিল, না হলে এভাবে কেউ বলে? চিত্রা নিজেকে সামলে পড়ল।
আপনি এসব বলবেন না। বিড়ালটা মরলো কি করে? চলো রুমে চলো, ওর বিড়াল নিয়েও জাহান্নামে যাক। কিন্তু ফারাজ চিত্রার দিকে তাকায়। সেই চাহনিতে কোনো রাগ কিংবা ক্রোধ ছিল না, তবে কোমলতা ছিল অশেষ। ফারাজ চিত্রার হাত ধরে চিত্রাকে ওঠায়। নীরু তার দিকেই তাকিয়ে আছে। চিত্রাকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায়। চিত্রা ফারাজের থেকে হাত ছাড়িয়ে আবারও নীরু বলে চিৎকার করে উঠল। তবে ফারাজের কেন জানি নীরুর দিকে নজর ছিল না, তার নজর ছিল কেবলই চিত্রার দিকে। আরে ও তো বেহুশ হয়ে গেছে। ফারাজ, আপনি ওকে একটু কোলে তুলে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রের মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে করে নেব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছে। ফারাজ, মেজাজ খারাপ করবেন না। গু খাও। চিত্রার মাথা ব্যথা করছে। দোতলার দিকে একবার সে তাকায়, একটা মানুষও রুম থেকে বের হচ্ছে না। চিত্রা গলা ফাটিয়ে নীলুফার মাকে একবার ডাক দেয়। মহিলা রান্নাঘরে নেই। কি হচ্ছে এসব? সবাই একসঙ্গে কোনো মিছিল ফিছিলে গিয়েছে নাকি? চিত্রা করুণ দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। ফারাজ চোখ ফিরিয়ে দেওয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। চিত্রার রাগ হয়, বাধ্য হয়ে সে একাই যায় নীলুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। নীরু। জোহান এসেছে। বাহিরে কোথাও একটা গিয়েছিল সে, বাড়িতে মাত্রই এলো। পড়ে থাকা নীরুকে দেখে দৌড়ে আসলো সে। জিজ্ঞেস করলো, নীরু কি হয়েছে চিত্রা ওর? চিত্রা জবাব দেওয়ার আগেই পাল্টা জবাব আসে। ভাবি হয়, ভাবি বলে ডাকবি। ফার্দার চিত্রা নামটা মুখে আনলে চিপসটা ছিঁড়ে তোকে রান্না করে খাওয়াবো। জোহান সেই বিষয়ে জবাব না দিয়ে জিজ্ঞেস করলো, ভাই নীরু এভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবে যে, তাই। ফারাজ চিত্রার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে উঠল। ফারাজ ভ্রুকুচকে চিত্রার দিকে তাকিয়ে বলল, স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানুষ সেবা করতে পারবে না। ফারাজ চিত্রাকে পাজা খোলা তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে, অভিনেত্রীকে নিয়ে রুমে যাও, কালকেটে বিড়ালের বাচ্চা এনে দিস। চিত্রা চুপ হয়ে রয়, শুধু তাকিয়ে থাকে ফারাজের দিকে। ফারাজ তাকে দেখে মুচকি হেসে হিসিয়ে বলে ওঠে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। আপনি সুন্দরী। রুমে ছিটকিনি লাগিয়ে ফারাজ চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা হাঁটুর ভাঁজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে ফারাজের সঙ্গে তর্ক করছে না। ফারাজ এসে তার পাশে বসলো, বলল, অনেক বেশি ভালোবাসে। নিজের ভালোবাসার মানুষকে অন্যের হোক কি করে হতে দেই বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছে। জানি আমি তোমার চোখে খারাপ, যখন একটা মানুষ তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি, তবে আমি তোমার শখের মতো বেঈমান নই। আমার ভালোবাসার ছলনা নেই। চিত্রা মুখ তুলে তাকায়। কি বলতে চাইছেন আপনি? আপনাকে তো আমি ওই রাতে আগেও তো দেখিনি। তাহলে কিসের ভালোবাসা? আর সোহাগকে বেঈমান বলার রাইট কে দিয়েছেন আপনাকে? আর আপনিও বিদেশে ছিলেন। বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যেই মেয়ে তাকে চিনে অবধি না, তাও যে মেয়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মামির হাতে মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে ফারাজ এলাহি ভালোবাসে? জানতে চাও? তাহলে শোনো, আজ থেকে আরো 3 বছর আগে তোমাকে দেখেছিলাম আমি। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরে ছিল। সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যে ফারাজের দৃষ্টি দখল করতে পারেনি, তার চিত্ত চেতনা দখল করে বসেছিল। বুঝছে, মেরুন কামিজ পরে সে চিত্রাঙ্গনা নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়োয় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। তবে মন থেকে কিছুতেই তো তোমাকে বুঝতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনের গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকেই তুমি আমার নজরে মনে মনে ঠিক করে রেখেছিলাম, বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকে চাই। শুরু হয় তোমার উপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। তবে যখন জানতে পারি 1 বছরের মাথায় সোহাগের সঙ্গে তোমার সম্পর্ক শুরু, তখন যেই কষ্টটা আমি পেয়েছিলাম তা তোমার কষ্টের কাছে নিতান্তই তুচ্ছ। চিত্রা এবারও অবাক হলো না, কারণ সে আগে থেকেই জানতো ফারাজ এলাহি সেদিন রাতে এমনিতে তো আর বাড়িতে এসে উপস্থিত হয়নি। সোহাগকে বেঈমান বলার কারণটা? বলতে খারাপ লাগছে, তুমি যে সোহাগকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সেই সোহাগই তলে তলে মিজান সাহেবের কাছে তোমাকে বিক্রি করে দিয়েছিল। মিজানের কাছে তোমার খবরটা সে পৌঁছে দেয়। আরেকটা বিষয়, সোহাগ তোমাকে কখনো ভালোবাসেনি, কেবলই ফেলনা পুতুল ছিল তুমি তার কাছে।
সোহাগ অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড় লোক। শুক্রবার ওদের বিয়ে হয়। ফরাজের প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে চিত্রার হাতে দেয়। সোহাগের বিয়ের নিমন্ত্রণ পত্র। দ্রুতই আমরা তোমার মামার বাড়ি যাব। সোহাগকে তো আমার একটা বড়সড় ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মির্জা সাহেবকে যখন আমার লোকেরা সোহাগের সঙ্গে দেখে তখন থেকে সন্দেহ আমার বেড়েছে, কারণ লোকটা কে আর কি করে তা আমার ভালো মতো জানা ছিল। চিত্রা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? কারণ এই বিষয়ে তো আমি নিজেই জানতাম না। কারণ মির্জা সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যে লোক ছিল সে আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনো প্রশ্ন বাকি আছে? থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত 3 বছরে যারা ফারাজ এলাহির কলিজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ফারাজ এলাহি কিছুতেই ক্ষমা করবেন না। চরম শাস্তি পাবে এক একজন। রাত 10টা বাজে। নীলুর ছোট ভাই হাফিজ এখনো বাড়ি ফেরেনি। সাধারণত মাদ্রাসা শেষে মা নিজেই তাকে নিয়ে আসেন, কিন্তু আজ এলাহি বাড়িতে কাজে ব্যস্ত তিনি। রোমানা তাকে কি একটা কাজ দিয়েছে, ফিরতে দেরি হবে। রান্না শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করলো নীলু। মাও নেই, ভাইয়ের কোনো খবর নেই। সময় যত গড়াচ্ছে তার ভেতরের অস্থিরতা তত বাড়ছে। বাধ্য হয়েই হাতের পুরনো বাটন ফোনের টর্চটা জ্বালিয়ে বেরিয়ে পড়লো। পরনের কালো বোরকা। তাদের পাড়ায় দিনে লোকজন থাকলেও রাতে একেবারে ফাঁকা হয়ে যায়। বড় রাস্তা পার হয়ে সরু অন্ধকারের পথটায় পা রাখতেই নীলুর গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল। মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। ঠিক পেছনেই যেন কারোর উপস্থিতি। পেছনে তাকানোর সাহস পেল না সে, বরং হাঁটার গতি বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুত চলতে লাগলো, পেছনের অনুভূতিটাও ততটাই প্রবল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎ থমকে দাঁড়ালো নীলু। এভাবে ভয় পেয়ে দৌড়ালে চলবে না। এটা যদি তার কল্পনা হয় তাহলে অযথা আতঙ্কিত হওয়া দরকার নেই। কিন্তু সত্যি যদি কেউ থাকে, সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পেছনে ফিরে টর্চের আলো তুলল সামনের দিকে। মুহূর্তে তার শরীর জমে গেল। আলো ফুটে উঠল এক অচেনা ছায়ামূর্তি। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নীলু জিজ্ঞেস করলো, নারী পুরুষের অর্ধাঙ্গ। মা বলতেন, স্বামী যতই খারাপ হোক কখনো অসম্মান করবে না। স্বামী তোমার আসল অভিভাবক। মারলেও কাটলেও ভোগ করলেও সব মেনে নিতে হবে। নদী মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। রাত বিরেতে স্বামী বাইরে থাকে, ভোর হলে ক্লান্ত শরীর নিয়ে ফিরে আসে। সারাদিন ঘুমায়, মদ খায়। নারীদের দেখলে তার হুঁশ থাকে না। যখন ইচ্ছে গায়ে হাত তোলে, যখন ইচ্ছে তার দখল নেয় তার শরীর। নদী সব কিছু মুখ বুজে সহ্য করে, কারণ মা বলেছিল এটাই তো আমার নিয়তি। এ বাড়িতে কষ্ট দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার কেউ নেই। নদীর বিয়ে হয়েছে 1 বছর হলো। এই 1 বছর সে বুঝে গেছে এলাহিদের প্রাসাদসম বাড়ির ভিতরে লুকানো গল্পগুলো কতখানি ভয়াবহ। যখন তার প্রস্তাব এসেছিল নদীর মধ্যবিত্ত পরিবার তখন বিস্মিত হয়েছিল। তারাও ভাবেনি যে এত বড় ঘরের ছেলে তাদের দরিদ্র পরিবারের মেয়েকে বিয়ে করবে। নদীর বাবা দর্জি ছিলেন, সারা জীবন সুই সুতোর মধ্যে কাটিয়ে দিয়েছেন। গোটা পরিবারটাই কাপড় সেলাই করেই জীবন চালাতো। পারিবারিক পেশা যাকে বলে। এসএসসির পর নদীর পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ সংসারের পেট চালানোর জন্য বইয়ের পাতা নয়, সুই সুতো ধরাই ছিল জরুরি। তবে এখন নদী জানে কেন এলাহিরা তাদের দরজা এসেছিল। সে জানে কেবল একজন বউ নয়, একজন নির্বাক দাসী চেয়েছিল তারা। বিবাহিত জীবনের প্রথম রাতটাই কষ্টের দাগ এঁকে দিয়েছিল নদীর মনে। লাল বেনারসিতে সজ্জিত হয়ে গহনায় সেজে অপেক্ষা করছিল সে। স্বপ্ন দেখেছিল নতুন জীবনের, কিন্তু সে রাতেই সে বুঝে গিয়েছিল স্বপ্ন আর বাস্তবতার মাঝে বিস্তর ব্যবধান। রাজন সে রাতে আসেনি, তার মুখ পর্যন্ত দেখা হয়নি নদীর। বিয়ের 1 সপ্তাহ পর হতে না হতেই সে জানতে পারলো রাজন বাসর রাতে তার পাশের ঘরেই ছিল, তবে তার পাশে নয়, অন্য কারোর বাড়ির একজন কাজের মেয়ের সঙ্গে। মেয়েটিকে নদী একবার দেখেছিল, পরে আর খোঁজ পায়নি। এলাহিদের এই বাড়িতে কে কবে আসে, কে কবে হারিয়ে যায় তার হিসাব কেউ রাখে না। রাজন দেখতে অসাধারণ। আল্লাহ যাকে দেয় তাকে সব দিক থেকেই দেয়। মেয়েরা রাজনের টাকা আর চেহারা দেখেই সঙ্গ দিতে রাজি হয়ে যায়, তবে সব মেয়েরা আবার এমন নয়। নদী এই বাড়ির বড় বউ হলেও বয়সে সে মোহনার থেকেও ছোট। রাজনের 4 নম্বর স্ত্রী সে, তবে মোহনার মতো সুন্দর নয় সে মোহনার মতো শুদ্ধ করে কথা বলতে পারে না, সাজতে পারে না, স্টাইল করতেও পারে না। তার কাছে ফ্যাশন মানে ওই একটা শাড়ি পরা আর হাতে 2 মুঠো চুড়ি আর বড়জোর হাত পা দুটোকে আলতায় রাঙিয়ে চোখের নিচটায় কাজল রেখায় মুড়িয়ে দেওয়া। রাজনের 4 নম্বর স্ত্রী নদী
স্বামীকে কখনো জিজ্ঞেস করার সাহস হয়নি আগের 3 জনের সঙ্গে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি মারা গেছে। নদী যেই বাচ্চাটিকে 1 বছর ধরে পালছে তা নদীর 3 নম্বর সতীনের মেয়ে, ছোট্ট একটা পুতুল বলা চলে। নুরি নিজের মেয়ের মতোই করেই একে পালন করেছে। নুরি কাছে থাকলে দুঃখকে সহনশীল মনে হয় নদীর, তবে মাঝে মাঝে খুব করে কাঁদতে ইচ্ছে হয়। আজ 1 বছর হলো পরিবারের কারোর সঙ্গে দেখা হয়নি, তার কথাও হয়নি। রাজন বিয়ের পরদিনই জানিয়ে দিয়েছিল, যদি ওই বাড়ি যাও তাহলে এই বাড়িতে ভুলেও পা রাখবে না। বিয়ের 2য় দিন স্বামী বাড়ি থেকে পরিত্যাগ হলে সমাজ নদীকে কোন চোখে দেখতো, তার বাবা মায়ের অবস্থা কেমন হতো। তবে রাজন 1 বছর ধরে নদীর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করেছে। নদীর ছোট বোনের পড়ালেখার খরচ দিচ্ছে, ভাইটাকেও বিয়ে করিয়েছেন রাজন। একটা চাকরির ব্যবস্থাও সেই করে দিয়েছিল। দেখা সাক্ষাৎ না হোক, তবে নদী জানে তার পরিবার সুখে আছে। যে সুখটা নদী তাদের দিতে পারেনি তা রাজন দিচ্ছে। তাই কখনো নদীর সাহস হয়নি রাজনের বিরুদ্ধে যাওয়ার, আঙুল তুলে তর্ক করার। এই বাড়ির নারীদের নীরবতাই আসল অস্ত্র। ভাবি আসবো? নদী ভালো করে শাড়ি দিয়ে শরীর ঢাকলো, মাথায় একটা ঘোমটা দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা চিত্রাকে উদ্দেশ্য করে বলল, আসো আসো, বাইরে কেন দাঁড়িয়ে আছো? চিত্রা রুমে ঢুকে চারপাশটা দেখলো। রুমটা একেবারে সাধারণভাবে সাজানো, ঘরের প্রতিটি আসবাবপত্র কাঠের তৈরি, তাতে আবার ডিজাইন করা। জমিদারি একটা ভাব আছে। চিত্রা বিছানার উপরে গিয়ে বসলো, একবার ঘুমন্ত নুরির দিকে চেয়ে বলল, নুরি দেখতে একেবারে ভাইয়ার মতো হয়েছে, মাশাআল্লাহ, একটা পরী। নদী মেয়েকে হাসলো, ব্যথায় গা এখনো জ্বলছে। নদীর অস্বস্তি লাগছে। ভাইয়া কোথায়? উনি তো কামে গেছে। রাতের বেলা? রাতেই তো তেনাগো সব কাম। আর রাতে হাইরা জাল ফেলাইব, জেলেরা ফোরে সেই মাছ আড়াইতে যাইব, আবার সেখানে থাকা কত খানিক যাইব। তেনাগো সব ব্যবসা, তেনাগোর তো সেখানে থাকুন লাগবো, তাই না? চিত্রা জবাব দিল না, কিয়ৎক্ষণ থেমে বলল, অদ্ভুত কাজকর্ম, কিন্তু ফারাজ তো কাজে গেল না, বাড়িতেই আছে তো। নদী ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, যাই না? ওহো, আসলে হে তো বিদেশের কারবার সামলায়, আর এইখানে তার কাজ না থাকতেও পারে, আমি ঠিক কইতে পারি না। ফারাজ বিদেশে কিসের ব্যবসা করে? নদী থমকালো, নড়ে চড়ে বসে বলল, এই ব্যবসা তো দেশের বাইরে মাছের অনেক চাহিদা, বিভিন্ন দেশীয় মাছ রপ্তানি হয়, আর সেই সব বিষয়ে তদারকি করে ফারাজ, তবে তার নিজ। রুমানা এলাহি এসেছেন। সচরাচর তিনি বউদের ঘরে আসেন না, জরুরি দরকার পড়লেই আগমন ঘটে তার। রুমানার শরীর ভর্তি স্বর্ণের গহনা, সারাদিন পাঞ্চি বতে থাকেন। উমা, ছোট বউ দেখি এইখানে আছে, তো আমার 2 বউ কি গপ্প করতেছে? চিটা মাথায় ঠিক করে ঘোমটা টেনে দিয়ে জবাব দেয়, কিছু না আম্মা, এই তো নুরিকে দেখতে এসেছিলাম। আচ্ছা আপনারা থাকেন, কথা বলেন, আমার এমনিতেও ঘুম পাচ্ছে। চিটার কেন জানি মনে হচ্ছিল তার শাশুড়ি নদী ভাবির সঙ্গে জরুরি কোনো কথা বলতেই এই ঘরে এসেছেন। চেহারায় কেমন যেন একটা অস্থিরতা ছিল, তাই ইচ্ছে করেই দুজনের মাঝ থেকে উঠে যায়। ফারাজ বাড়ির গ্যারেজে গেছে, গাড়িতে কি একটা নাকি ভুল করে রেখে এসেছে, সেটা আনতে গেছে। চিটা রুমে গিয়ে আয়নায় নিজেকে একবার দেখলো। সোহাগ তাকে এত বড় ধোঁকা দিল, কিন্তু চিত্রার কষ্ট হচ্ছে না কেন? চিটার মন এখন আর সোহাগের জন্য ব্যাকুল হচ্ছে না কেন? তবে কি একেই মানুষ ঘৃণা বলে? হয়তো সোহাগের প্রতি তৈরি হওয়া ঘৃণায় চোখের জল মাটিতে পড়তে দেয়নি। জীবনে একটা মানুষকে সে আপন ভেবেছিল, সেই লোকটাও তার সঙ্গে ছলনা করেছে। চিত্রার বাবা মাও তো তার সঙ্গে প্রতারণা করেছে। নিজেকে ওপারে বসে তামাশা দেখার জন্য তাকে ফেলে রেখে গিয়েছে। না জানি মৃত্যুর আগ পর্যন্ত তাকে কি আর সহ্য করতে হয়। চিত্রার হুট করেই ফারাজের কথা মনে পড়ল। আচ্ছা, ফারাজ কি সত্যি তাকে ভালোবাসে বলেই কি সে রাতের সর্বনাশ হতে তাকে রক্ষা করেছে তাকে? আচ্ছা, এক দেখায় আদৌ কি ভালোবাসা হয়? চিত্রা গায়ে শাড়িটার দিকে তাকায়। এটাকে কি রং বলে? এটাকে কি রং বলে? পিচ কালার। বিয়ের আগে কখনো শাড়ি পরেনি সে। শাড়ি সামলানোর যুদ্ধ করার চেয়েও কঠিন। কখন কার সামনে খুলে যায়, ছি ছি, কি লজ্জা। চিত্রার গায়ের রং ফর্সা, আলাদা করে সাজসজ্জার প্রয়োজন নেই, সাজেও না সে। চিত্রা চুলে খোপা করা থাকে, কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা চুলগুলোকে সে হাত দিয়ে ঠিক করে দেয়। হঠাৎ শীতল দুটো হাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। আগুন সুন্দরী। এলাচির মিষ্টি একটা গন্ধ নাকে আসছে চিত্রার।
এই গন্ধ বোধ হয় 100 হাত দূর থেকেও পাওয়া যাবে, তবে স্ট্রং একটা গন্ধ। ফারাজ পেছন থেকে কি একটা যেন চিত্রার গলায় পরিয়ে দেয়। চিত্রা আয়নার দিকে তাকায়, একটা নেকলেস, চিকন একটা নেকলেসের ছোট্ট একটা হার্ট আকৃতির লকেট। তোমার গায়ের রঙের সঙ্গে স্বর্ণের রংটা মানাচ্ছে। দেখো দেখো যে সুন্দরী, কি অপূর্ব লাগছে। তোমার গলায় যা মাত্রই স্বর্ণের সৌন্দর্যটা বেড়ে গেছে। চিত্রা পেছনে ঘুরে ফারাজের দিকে তাকায়। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? ফারাজকে দেখতো চিত্রা। লোকটা সবকিছু তো আকর্ষণীয়। আমাকে কেন দিলেন এটা? আমার বউকে আমি দিয়েছি, তাতে তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আপনার বউকে? ফারাজ চিত্রাকে আয়নার দিকে ইশারা করলো। চিত্রা আয়নায় তাকিয়ে নিজেকে দেখলো। ওই যে আগুন সুন্দরীটাকে দেখছো না, এটা আমার বউ। জানি দেখে অনেক হিংসা হচ্ছে, নজরও দিতে পারো, তবে সমস্যা নেই। বউকে আমি নজর কাটার মন্ত্র পরেই ফু দিয়ে দিয়েছে। আপনার ভেতর এত বেহায়াপনা কোথা থেকে আসে জানতে পারি? আসে মানে 30 বছর ধরে সব যত্ন করে তুলে রেখেছে, শুধুমাত্র বউকে উজাড় করে দিব বলে। ছাড়ুন তো। চিত্রা বিছানার দিকে যেতে নিলে ফারাজ তাকে আবারও নিজের কাছে টেনে বলে, ধরেছে কি ছাড়ার জন্য? ধরেছে সারা জীবন আগলে রাখার জন্য, আমৃত্যু ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার লজ্জা নেই কেন বলুন তো? একটু লজ্জা করতে শিখুন। লজ্জা? ওইটা আবার কি? হারপিক জাতীয় কিছু নাকি? ওইসব তো বাথরুমে থাকে, আমার মধ্যে কেন থাকবে? কোন দিক থেকে আমাকে বাথরুম মনে হয়? ছোট লোক বউ। মজা করছেন? ফারাজ কামুকে চোখে চেয়ে বলল, না, তবে তুমি চাইলে এখনই মজাটা শুরু করতে পারি। ডু ইউ ওয়ান্ট? নো নিড। বাট আই নিড ইউ। ফারাজ এলাহি চিত্রার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। কেঁপে উঠল চিত্রার ভেতরটা। এখনো তো সোহাগের ক্ষতই সে সামলে উঠতে পারেনি। না, ফারাজকে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না। কি করছেন? ছাড়ুন বলছি। চিত্রা ফারাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তুমি শুধু আমার চিত্রা, কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথায় আনো, তবে খোদার কসম জবাই করবো তোমাকে। নিশ্চয়ই তুমি আমার হাতে জবাই চাও না? চিত্রাকে পাজা কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। তারপর শার্টের বোতামে হাত দিয়ে বেহায়ের মতো হেসে বলে, আমাকে বিয়ে বলেছ না? চলো তোমাকে আজ বিয়ে হবো না ডেমো দেখায়।